কখনো এমন হয়েছে যাকে ভালোবাসেন তার সম্পূর্ণ পরিচয় জানেন না? প্রথম দেখাতে প্রেমে পড়ার অনেক পর গিয়ে জানতে পারলেন সেই মেয়েটার আসল পরিচয়। আর ভালোবাসা তো আর বলে কয়ে হয় না। তাই আমারও হয়ে গিয়েছিল। অচেনা একটা মেয়ের মায়ায় পড়ে গিয়েছিলাম। যখন খোঁজখবর নিলাম তখন কিছুটা জানতে পেরেছিলাম। যতদিনে সম্পূর্ণ পরিচয়টা জানতে পারলাম তখন মেয়েটার আসল পরিচয় বের হলো। ও আমার আপুর বন্ধুর সিনিয়র মেয়ে। আর সবচেয়ে বড় বিষয়, ওর সাথে আমার আগেই বিয়ে ঠিক করে রেখেছিল। আমি যেদিন থেকে ওকে পছন্দ করি আর রাস্তাতে দেখেছি, সেদিন একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে থেকে বাঁচানোর জন্য মেয়েটা আমার সাথে কথা বলেছিল। মেয়েটার নম্বরটা চেয়েছিলাম, আর কথা বলার চেষ্টা করতেই বোঝা যায় ওকে আমার ভালো লেগেছিল। তারপর নানা ছুতোয় বিষয়টা এড়িয়ে যায়। কোনোদিন প্রেম না করা ছেলেদের জন্য এই হচ্ছে একটা ব্যাপার। ভালোবাসার কথাগুলো প্রকাশ করলেই তার কাছে এত বেশি বিরক্ত আর অসহ্যর কারণ হব সেটা জানা ছিল না। ওপরওয়ালা হয়তো এরকমটাই চেয়েছিল, তাই এমন কিছু হলো। আর মেয়েটা আমাকে অবহেলা করলো। আপনি যাকে আকাশ পরিমাণ ভালোবাসবেন সে আপনাকে বুঝিয়ে দেবে আপনি তার কাছে কতটা তুচ্ছ আর মূল্যহীন। আমিও এমনটাই হলাম। যার কথা বলছিলাম ও খুশি, আমার একমাত্র আর প্রথম ভালোবাসা। ওকে এত বেশি ভালোবেসে ফেলেছিলাম যে মেয়েটাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারছিলাম না। তাই বারবার ছুটে আসতাম, কারণ খুশি যে কলেজে পড়তো সেখান থেকে আমার অফিস খানিকটা দূরে। অবশ্য আমাদেরই অফিস বলা চলে। তাই যখন খুশি চলে আসতাম। প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন মেয়েটা একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়েছিল। মেয়েটাকে সেখান থেকে বাঁচানোর পর মনে করেছিলাম ওর সাথে কাছাকাছি আসার চেষ্টা করলে মেয়েটা হয়তো তাতে তেমন কিছু মনে করবে না, কারণ আমি দেখতে অতটাও খারাপ নই যে মেয়েরা আমাকে দেখলে পালিয়ে যাবে। তারপর যখন প্রকাশ করলাম ওকে ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি, তখন থেকে ওর কাছে বোঝা হয়ে যাব। তারপর থেকে মেয়েটা আমাকে দেখলেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিত। প্রথমবার দেখা হওয়ার পর থেকে খুশিকে আর কখনো হাসতে দেখিনি। সত্যিকারের ভালোবাসা বোধ হয় এমনই হয়। যাকে অনেক বেশি ভালোবাসবেন, নিজের করে চাইবেন, সে অন্তত আপনাকে চাইবে না। এটাই হয়তো পৃথিবীর নিয়ম। এত আয়োজন আর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যে বিয়েটা ঠিক হয়েছিল, অনেক তোড়জোড়ের সাথেই যে বিয়েটা অনুষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আব্বুর তার বন্ধুর সাথে সম্পর্কটা একটা আত্মীয়তার একটা রূপ নিতে চেয়েছিল। এই বিয়েটাকে কেন্দ্র করে আমাদের দুজনকে সেখানে মধ্যমণি করে সম্পর্কের একটা ভিত করতে চেয়েছিল। যবে থেকে খুশির সামনে এসেছি আর যবে থেকে খুশি জানতে পেরেছে আমি তার আব্বুর বন্ধু ছেলে, আমি ওর জুনিয়র, তার উপর বিয়েটা আগের থাকতে ঠিক হয়ে আছে, তখন যেন আমি ওর আরও বিরক্তির কারণ হয়ে গেলাম। জানি না বারবার কেন আমার সাথে এরকম হচ্ছে। সত্যিকারের ভালোবাসার ফল হয়তো এরকমটাই। বিয়ের আগের দিন পর্যন্ত আমি চুপচাপ সব কিছু সহ্য করে গেলাম। যখন থেকে বিয়েটা ঠিক হয়েছিল তখন থেকেই দেখতাম খুশি আমাকে দেখার পর আর এক মুহূর্তের জন্য হাসেনি। মেয়েটার হাসি মুখটা দেখার হাজার চেষ্টা করেছিলাম, কিন্তু সব কিছু কি চাইলেই পাওয়া যায়? তারপর মেয়েটার হাসি মুখ দেখতে না পেরে অনেক অনেক বিয়ে আটকানোর চেষ্টা করতে পারিনি। তারপর আমি যেটা করলাম সেটার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিল না। আমি বা কী করব? যাকে এত ভালোবাসি তার হাসি মুখটা দেখার এত চেষ্টা করেও পারলাম না। আমার সামনে যখন খুশি আসতো তখন মুখটা কেমন কালো করে রাখতো। এত হাসি খুশি একটা মেয়ে যার নামটাই খুশি, সে কিনা আমার সামনে এসে হাসতো না। ভেতরটাই কেমন যেন করে উঠতো। অনেক চেষ্টা করে ওকে বোঝাতে পারলাম না। শেষে নিজেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যার জন্য হয়তো আমার পরিবারের সাথে আমি জেনে শুনে খুব বেশি অন্যায় করে ফেললাম। আমি বা কী করতাম? যে আমাকে ভালোবাসে না সে শুধু বিয়ে করে আমার সাথে সারা জীবন সংসার করে যাবে। মেয়েটা ওর আব্বুর খুশির জন্য বিয়েটা তো করে নিবে, কিন্তু কখনো ভালোবাসতে পারবে না ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আপনারা বলতে পারেন আমি কি সিদ্ধান্ত নিয়েছি, সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন।
ঈশানকে পুলিশের গাড়িতে করে এনে আপুর আরেক বন্ধু টিআইসি একটা নির্জন জায়গায় এসে গাড়ি থেকে নামিয়ে দিল। ছেলেটা নেমে আসতেই লোকটা ওর সামনে এসে দাঁড়ালো। তখনই ঈশান কৃতজ্ঞতার সুরে বলল, আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই। আপনি আমার জন্য আজকে যা করলেন সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। ঈশান, তুমি এরকম একটা কাজ করবে আমি ভাবতেও পারছি না। কেউ নিজের নামে এরকম একটা ঘটনা সাজাবে, সেটা আমার কল্পনার বাইরে ছিল। তুমি আমাকে এমন করে রিকোয়েস্ট করেছিলে বলেই তোমার মতো একটা ভালো ছেলের বিরুদ্ধে আমাকে এমন করে নাটক সাজাতে হলো। কেন এমনটা করলে বলো তো বাবা। আঙ্কেল, একটা কথা আমি সবসময় মাথায় রাখতাম, আপনি কাউকে ভালোবাসেন আর সে যদি আপনার সাথে খুশি না হয় তাহলে তাকে তার মতো ছেড়ে দিন। তাই আমি ওকে ওর মতো করে ছেড়ে দিলাম। খুশির মুখে একটু হাসি দেখার জন্য আমি এত চেষ্টা করেছি, যেটা গত 6 মাসে আমি পারিনি সেটা আজ পেরেছি। এই বিয়েটা না হওয়াতে ও যতটা খুশি হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়তো দুই পরিবারের সবাই পেয়েছে, বিশেষ করে আব্বু। কিন্তু আমার কোনো উপায় ছিল না। যাকে ভালোবাসি তাকে বিয়েটা করব না এটা বলার মতো সৎসাহস আমার ছিল না, কারণ আমার মধ্যে কি কমতি আছে সেটা তো উপরওয়ালাই জানে। কেন যে আমাকে দেখলেও হাসতে পারতো না আর আমাকে ভালোবাসতে পারেনি সেটা একমাত্র ওই জানে। আঙ্কেল, অনেক সময় অন্যের ভালোর জন্য নিজেকে সরে আসতে হয়। আমিও ধরেন তেমন করে নিজেকে সরিয়ে নিলাম। কিন্তু যাকে এত ভালোবাসো তার সাথেই তো সবার সম্মতিতে বিয়েটা হচ্ছিল। তাহলে মেয়েটা কেন তোমাকে চাইলো না আমি বুঝতে পারছি না। তোমার মতো ছেলেকেও কেন ভালোবাসতে পারলো না সেটা জানি না। তোমাকে ওর না ভালোবাসার কারণটা হয়তো তুমি জানো না, কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলে আমাকে একটু বলবে? এখন হয়তো আপনাদেরও জানতে ইচ্ছে করছে যে কী জন্য ঈশান এরকমটা সিদ্ধান্ত নিল। যাকে প্রথম দেখায় ভালোবেসেছিল, যাকে প্রথমবার দেখে প্রেমে পড়েছিল, আর অদ্ভুত সেই ম্যাজিক্যাল 3টা ওয়ার্ড সামনে আপনামনেই চলে এসেছিল, তাকে এত সহজে হারালো। আর কী জন্যেই বা মেয়েটাকে একা ছেড়ে দেয়া? তার জন্যই আপনাদের ফিরে যেতে হবে গত 6 মাস আগের ঘটনায়। সেদিন শহরের বাহির থেকে ঈশান বাসার দিকেই ফিরছিল। শহরে পৌঁছতেই যখন বাস থেকে নামলো তখন কোনো রিক্সা দেখতে না পেয়ে ভাবলো কিছুটা হেঁটে এগোলেই কোনো রিক্সা পেয়ে যাবে। অবশ্য আব্বু বলেছিল গাড়ি নিয়ে আসার জন্য, কিন্তু এত বড় গাড়ি নিয়ে বেরোলে হয়তো জ্যামে পড়তে হবে, তাই ছেলেটা গাড়িটা নিয়ে আসেনি। ঈশান আরও কিছুটা এগিয়ে এসে একটা নির্জন গলির মোড় পার হতে যখনই 4 রাস্তার মোড়ে পড়ল তখনই কানে ভেসে আসলো সুমিষ্ট একটা কণ্ঠস্বর, কিন্তু কণ্ঠে বেশ ভয় আর উত্তেজনা। যেটা শুনে ঈশান বোঝার চেষ্টা করলো কণ্ঠস্বরটা কোন দিক থেকে আসছে। আশেপাশে তাকিয়ে কাউকে তো পেলই না। তারপর মনে হতে লাগলো সামনের রাস্তা থেকেই কেউ একজন দৌড়ে আসছে। যে লোকটা দৌড়ে আসছে তাকে দেখেই মনে হয়েছে ছিনতাইকারী। এমন কিছু দেখেই ঈশান নিজেকে প্রস্তুত করে নিল সামনের লোকটাকে ধরার জন্য। লোকটা হাতে কিছু একটা নিয়ে দৌড়চ্ছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে এই লোকটাই কারো সর্বনাশের মাথায় বাড়ি দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। লোকটা যখনই অন্য রাস্তা দিয়ে যেতে নিবে তখনই ঈশান দৌড়ে গিয়ে ওর পায়ে একটা ল্যাগ মেরে দিল। সাথে সাথেই রাস্তার মাঝখানে হাত পা ছড়িয়ে পড়ে গেল। ছিনতাইকারীর হাত থেকে ব্যাগটা পড়েই ছিটকে দূরে সরে গেল। এবার ঈশানও এগিয়ে গিয়ে ছেলেটার শার্টের কলার ধরে উঠিয়ে বলতে লাগলো, কার ব্যাগ নিয়ে পালাচ্ছিলি বলতো? আর এত বড় একটা দামড়া হয়ে চুরি চিন্তাই করছিস? আল্লাহ এত সুন্দর সুস্থতা দিয়েছে, তাহলে কাজ করে খেতে কি কষ্ট লাগে? এগুলো করলে শুধু শুধু মানুষের থেকে বদদোয়াটাই পাবে। হারামি, কেন করিস এগুলো? ভয়ে লোকটা জড়সড় হয়ে রইল। ঈশানোর কানের গোড়ায় কয়েকটা দিতেই মাটিতে বসে পড়ল। এর মাঝখানেই কেউ একজন দৌড়ে এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, আমার ব্যাগ, আমার ব্যাগ কোথায়? এবার ঈশান লোকটার শার্টের কলার ধরে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে একটা ভয়ের ছাপ, কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগছে এই অবস্থাতে দেখতে। এত কিউট একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে, যার জন্য ঈশান আশেপাশে সব কিছুই ভুলে গেল। ঈশান যে লোকটার শার্টের কলার ধরে রেখেছে সেটা ওর মাথাতেই নেই। এর মাঝখানে ঈশান মেয়েটার থেকে ব্যাগের কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখে একটু দূরে ব্যাগটা পড়ে আছে।
ঈশান লোকটার শার্টের কলার ধরে সেদিকে নিয়ে গেল। ও ব্যাগটা উঠিয়ে নিয়ে এবার মেয়েটার দিকে এগিয়ে দিতেই মেয়েটা ওর দিকে একবার তাকিয়ে তারপর ব্যাগটা হাতে নিল। মেয়েটা ব্যাগটা নিয়ে দেখতে লাগলো সব কিছু ঠিকঠাক আছে নাকি। ঈশান আবারও মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে রইল। মেয়েটা ব্যাগ দেখে বুঝতে পারলো কোনো কিছুই হারায়নি। মেয়েটা আবারও ছেলেটার দিকে তাকালো, তারপর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিয়েই ছেলেটাকে কষিয়ে একটা থাপ্পড় বসালো। ঈশানের হাতের বাঁধন আলগা হতেই ছেলেটা সেখান থেকে ছুটে পালিয়ে গেল। তখন বলতে লাগলো, ছেড়ে দিলেন ওকে? এত সহজে হারামিটিকে ছেড়ে দিলেন আপনি? ঈশানের এবার হুঁশ ফিরল, কারণ ছেলেটা হাত ফসকে বেরিয়ে গেল। ঈশান মেয়েটার দিকে সে তখন থেকে তাকিয়ে আছে। মেয়েটা এবার রাগী কণ্ঠে কথাটা বলতেই ঈশানের যেন সব কিছু বোধগম্য হলো। ঈশান লোকটার যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর মেয়েটার দিকে ফিরতেই খেয়াল করলো মেয়েটা এখনও হাঁপাচ্ছে। এবার ঈশান পকেট থেকে একটা টিস্যু বের করে মেয়েটার দিকে দিতেই মেয়েটা টিস্যুটা না নিয়ে বলতে লাগলো, নো থ্যাঙ্কস। মেয়েটা টিস্যুটা নিল না, যার জন্য ঈশান কেমন যেন অপমানিত বোধ করলো আর হাত দিয়ে টিস্যুটা মুচড়ে দলা পাকিয়ে ফেলে দিল। এবার মেয়েটা চোখ ফিরিয়ে ওর দিকে তাকিয়ে বলল, ছিনতাইকারী গেছে, সমস্যা নেই, তবে আমার ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্যাগে আমার এত শখের আইফোন ছিল, যদি আমার এত শখের ফোনটা নিয়ে যেত। ভাগ্যিস আপনি ধরে ফেললেন। ঈশান একটু হাসার চেষ্টা করলো। তখন মেয়েটা একটু রাগী কণ্ঠে বলল, এত বড় একটা তো ঘটনা ঘটেছিল আর আপনি কি না দাঁত কেলাচ্ছেন? আপনার পারেনও বটে। আমি ছিলাম তো, ওকে আটকে দিয়েছিলাম। হ্যাঁ, আপনি থাকতে লোকটা চলে গেল। আপনি আরেকটু আগে আসলে যে আরও কি হতো তা উপরওয়ালাই ভালো জানে। এমন করে বলছেন কেন? কোনো ক্ষতি তো হয়নি। আর আপনি আসার আগে আমি ওকে কয়েকটা লাগিয়েছি। এতে ওদের কিছু হয় বলে আমার মনে হচ্ছে। একবারও তো মেরে ফেলতে পারি না। ওর উপযুক্ত বিচার না হয় ভালো হলো না, কিন্তু উপরওয়ালার কাছে এর হিসাবটা ওকে দিতেই হবে। যাই হোক, আমার ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত বড় একটা উপকার করলাম, এতে শুধু ধন্যবাদের কাজ হবে? ঈশানের এমন কথাতে মেয়েটা অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। তখন ছেলেটা একটু হাসার চেষ্টা করে বলল, না মানে এত করে বারবার কৃতজ্ঞতা জানাচ্ছেন তাই বললাম। এত বড় একটা উপকার করলাম, আবার বলছেন আইফোন ছিল ব্যাগের। তাহলে শুধু ধন্যবাদে কি চিড়ে ভিজবে ম্যাডাম? তাহলে কি করতে হবে? অনেক কিছুই করতে পারেন, তবে বেশি কিছু করতে হবে না। তাহলে? না মানে আসলে আপনার নম্বরটা যদি দিতেন, মাঝে মধ্যে ফোন করে একটু চালাতাম আর কি। যেই না সুযোগ পেলেন তেমনিই নাম্বার চেয়ে বসলেন। আপনারা এসব কি করে করতে পারেন বলুন তো? আজ নাম্বার নেবেন তো কালকে রোজ ডিস্টার্ব করবেন, 2 দিন বাদে প্রপোজ করবেন, আর 3 নাম্বার দিনে মাথার ব্রেকআপ। ও, তার মানে আপনি শিওর যে নম্বর নিলে যদি কালকে থেকে চালাতে আরম্ভ করি তাহলে পরশুদিন প্রপোজ করতেই আপনি রাজি হবেন। তারপর দিন আমাদের ব্রেকআপ হলে আপনার খারাপ লাগবে। ব্রেকআপ করবো বলেই আপনি নাম্বারটা দিবেন না, তাই না? আজব তো, আমি কখন বললাম? একদম কিন্তু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি একটা ফাজিল, না হলে প্রথম দেখাতে এমন করে কেউ নাম্বার চাইতে পারে? কি করবো বলুন, প্রথমবার এই শহরে দেখছি আপনাকে। আজকে যদি হারিয়ে ফেলি আর কখনো দেখা হবে কিনা সন্দেহ আছে। তারপর যদি আপনাকে খুঁজে না পাই তখন তো আমারই খারাপ লাগবে। যাকে প্রথম দেখে ভালো লাগলো তাকে যদি খুঁজে না পাই তখন নিজেকেই অসহায় মনে হবে। বারবার মনে হবে যে মেয়েটাকে পছন্দ হলো, তার থেকে নম্বরটা নেওয়া কিংবা ঠিকানাটা জানার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারিনি। তখন কেমন লাগবে বলুন তো? একদম বিচ্ছিরি লাগবে, কারণ আপনার সাথে দেখাটাই আমার ভুল ছিল। ম্যাডাম, এত রাগ করবেন না। আমার সাথে আপনার দেখা না হলেও যে ব্যাগটা নিয়ে পালিয়ে যেত ছিনতাইকারী। গেলে যেত, তারপরে আপনার মতো বদমাইশের সাথে আমার দেখা হতো না। দেখা হওয়ার পর থেকে কিছু বাজে বাজে কথা বলতে শুরু করেছেন। আর এত রেগে যাচ্ছেন কেন? রাগ করলে অবশ্য আপনাকে ভালোই লাগে দেখতে, তবে বেশি রাগ করা শরীরের পক্ষে ক্ষতিকারক। আমার থেকে হয়তো ভালো আপনি জানবেন বিষয়টা। কেন আমার জানতে হবে এগুলো? কারণ রাগ করা তো শরীরের পক্ষে ক্ষতিকারক। আর মেয়েরা একটু বেশি রাগে কিনা, কথায় কথায় রাগ করে। মেয়েদের সম্পর্কে দেখছি পিএইচডি করে ফেলেছেন। আপনি জানেন মেয়েরা কিসের রাগ করে আর না করে? আপনার কাজই হচ্ছে সুন্দরী মেয়েদের দেখলে তাদের পেছনে পড়ে থাকা, তাদের সাথে প্রেম করা। এটাই কাজ, তাই না?
আজব তো, আপনার সাথে দেখাই হলো আজকে আর আপনি এসব কথা বলছেন। তাহলে বলবে না? যেমন করে এক একটা সঙ্গ দিচ্ছেন তাতে এরকমটাই মনে হচ্ছে। প্রেমে পড়লে মানুষ অনেক কিছুরই সংজ্ঞা দিতে শেখে। অবশ্যই আমি প্রেমে পড়িনি, কিন্তু ভালো লেগেছে আপনাকে। যদি সুযোগ দেন তো আপনার প্রেমে পড়তে রাজি আছি। যে একটা সুন্দরী মেয়ে দেখলেন সেই কিনা এরকম পেছনে পড়ে গেলেন। আপনি আসলেই সুন্দরী। তবে নয়তো কি, এমনি এমনিতেই কি ছেলেরা আমার পেছনে পড়ে থাকে? দেখুন মিস্টার, অনেক ছেলেই আমাকে প্রপোজ করেছে, আর অনেকেই আমার পেছনে পড়ে আছে। আমি কাউকে পাত্তা দিইনি, আর দিবও বা কেন? কারণ আমার এগুলো পছন্দ না। আর ছেলেদেরকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। আজ বাবুসোনা জান কলিজা বলে কাছে ডেকে নেবে, কাল স্বার্থপর স্বার্থসিদ্ধি হলেই তখন ঠিকই ভুলে যাব। বিয়ের আগে এগুলো করা ঠিক না, আপনি জানেন না? ও আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো যে বিয়ের পর করলে ঠিক আছে সবটা। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি আব্বাম্মুকে নিয়ে তোমার বাসায় যাই, তারপর না হয়। কোথা থেকে এসে জুটলো রে বাবা? কিসব আজব বাজব কথা! আমাকে বিয়ের প্রস্তাব দেবে আবার বাসায় যাবে? নিশ্চয়ই আপনার মাথায় গন্ডগোল আছে। ছিল না এতদিন, তবে তোমাকে দেখার পর থেকে হয়ে গেছে সুন্দরী। একদম আমাকে উল্টোপাল্টা নামে ডাকবেন না, তাহলে কিন্তু খবর আছে আপনার। ভালোবাসার মানুষটাকে তো মানুষ কত নামেই ডাকে, সবে তো মাত্র শুরু। এরপর থেকে প্রতিদিন নতুন কোনো নাম ভাববো। তোমার বাসার ঠিকানা তো অন্তত বলে যাও। আমি কি পাগল নাকি? আমাকে পাগল কুত্তায় কামড়িয়েছে যে আপনাকে বাসার ঠিকানা বলি আর আপনি বাসা অবধি গিয়ে বসে থাকেন? এই তো এতগুলো ধন্যবাদ দিলে, তার বিনিময়ে তো নম্বরটা দিয়ে যাও। প্রতিদিন একবার করে কল করব, বেশি জ্বালাবো না, একটু খোঁজখবর নেব আর কি। ইডিয়েট একটা! আজকে কি কুক্ষণ নিয়ে যে বেরিয়েছিলাম আপনার সাথে, আমার কেনই বা দেখা হলো? সামনের দিনগুলো কেমন হবে আল্লাহই ভালো জানে। মেয়েটা সেদিন হাজারটা গালি দিতে দিতে ঈশানকে সেখানে রেখেই চলে গিয়েছিল। কিন্তু এক সপ্তাহ পর আবারও দুজনে দেখা হলো। ঈশান সেদিন অফিস থেকে বের হয়েছিল, তখন মনে হলো আশেপাশে কোথাও মেয়েটার বাড়ি, কারণ অফিস থেকে ফেরার পথেই দ্বিতীয়বার ওর সাথে দেখা হলো। দেখা হতেই মেয়েটা কেমন যেন ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ঈশান একদম মেয়েটার সামনে এসে দাঁড়ালো। মেয়েটা ওদিকে চোখ বড় বড় করে তাকিয়ে ঈশান একটা দাঁত বের করে একটা হাসি দিয়ে মেয়েটাকে বলল, আপনি আবার আমাকে ফলো করছেন তাই না? আমার সংস্পর্শে আসলে অবশ্যই ভালো যাবে, কারণ আমি অতটাও খারাপ নই যতটা তুমি ভাবছ। একদমই না, এখানেই আমাদের অফিস। অফিস থেকে বেরোনোর পর দেখলাম তুমি এই ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছ। এত করে তোমাকে খুঁজছি, সেদিন নামও বললে না আর নম্বরটাও দিলে না। প্রতিদিন তো আমাদের দেখা হচ্ছে না, আজ এক সপ্তাহ বাদেই তো দেখা হলো। সেটাই তো আমার দুর্ভাগ্য। এমন করে বলতে হয় না। তুমি জানো না যে যাকে ভালোবাসে তার সাথে বারবার দেখা হয়? এটা উপরওয়ালার তরফ থেকেই তিনি করিয়ে দেন। হ্যাঁ, আপনি তো সব জেনে বসে আছেন। জেনে না বসে থাকলেও আমি দেখেছি, আমার বন্ধুদের ক্ষেত্রেই দেখেছি। ওরা যাদেরকে পছন্দ করে তাদের সাথে বারবার দেখা হয়েছে, ওরা নিজেরা বলেছে আমাকে। কিন্তু আমি চাই না আপনার সাথে আর আমার দেখা হোক। চাইলেই যদি সব পাওয়া যেত, তাহলে প্রথম দিনই তুমি আমাকে তোমার নম্বরটা দিতে। সেদিন যদি রাস্তায় বের না হতাম তাহলে আপনার সাথে দেখাও হতো না, আর আপনি এরকম করে আমার পিছনে পড়ে থাকতেন না। সেদিন না দেখা হলেই অন্য কোনোভাবে দেখা হয়ে যেত। এমন রাগ না করে তোমার ঠিকানাটা বলো, না হলে আমাকে খুঁজে বের করতে হলে কিন্তু সেটার জন্য ঝামেলা আছে। একদমই না। আপনাকে কেন বলতে যাব আমার ঠিকানা? হেল্প করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? সেটা তো কখনো বলিনি। একবার যখন এতগুলো বছর পর দেখা হয়েছে, তাহলে আর তোমাকে ছাড়ছি না। আপনি যদি এরকম করতে থাকেন তাহলে আমি সিনক্রেট করতে বাধ্য হব। তো করো, কে বারণ করলো? তোমাকে আপনি করে ডাকতে ভালো লাগবে না, তাই পারমিশন ছাড়াই তুমি করে বলছি। খুশি রাগি চোখে তাকাতেই ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলল, রাগলে অসম্ভব কিউট লাগে তোমাকে, আর যখন নাগের ডগাটা লাল হয়ে যায় তখন যা ইচ্ছে করে না। পচা ছিল একটা। দিন শেষে এই পচা ছেলেটাকেই আল্লাহ তোমার কপালে জুটিয়ে না দেয়। আমার কপালটা এতটাও খারাপ নয়। সে যাই হোক, এখন বলো কোথায় যাচ্ছ? আর এত রোদ্রে বেরোলে এই সুন্দর চেহারাটা যে কালো হয়ে যাবে সোনা। ঈশানের মুখ থেকে এরকম কথা শুনে মেয়েটার রাগি চোখে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। ঈশান আবারও বলতে লাগলো, সোনা, আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, চলো না
কোথাও গিয়ে বসি। এভাবে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না। যা করার রাগ অভিমান তাই করো, তারপরে চলো কোথাও গিয়ে বসি। ইচ্ছে করছে না একেবারে ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিতে। তো দাও, তোমার বরের নাক ফাটলে শেষে তোমাকেই কান্নাকাটি করতে হবে। কি আজুবাজু কথা রে বাবা, আমার বর আসবে কোথা থেকে? এরপর থেকে যদি আমাকে ডিস্টার্ব করেন তাহলে না আমি লোকজন ডেকে আপনাকে মার খাওয়াবো। ভালোবেসে সে তুমিই করতে পারো। ভালোবাসা হয় ফুট, তুই আমার সামনেও আসবি না, নাহলে কিন্তু তোকে আমি খুন করব। আমি সামনে যাব না ঠিক আছে, কিন্তু ভুলেও যদি তুমি আমার সামনে আসো না, তাহলে তোমাকে বিয়ে না করেই ছাড়ছি না, বলে রাখলাম। মেয়েটা রেগে সেখান থেকে চলে গেল। সেদিনের পর ঈশানের সাথে আরও কয়েকবার দেখা হলো। সেদিন খুশি বান্ধবীদের সাথে কলেজের দিকেই যাচ্ছিল রিকশায় করে। মেয়েটাকে দেখেই ঈশানের বাইকটা নিয়ে এসে ওদের রিকশার সামনে দাঁড় করাতেই মেয়েটা অবাক চোখে তাকিয়ে রইল। ঈশানোর বান্ধবীকে নাম ঠিকানা জিজ্ঞেস করতেই তখন ওর বান্ধবী বলতো, কি রে খুশি, এটা আমাদের জিজু? বান্ধবীর মুখ থেকে খুশি নামটা শোনার সাথে সাথে ঈশানের মনটা যেন খুশি হয়ে গেল, কারণ মেয়েটার নাম খুশি, কিন্তু একদম রাগের টিপ্পা একটা। আপু, আপনার বান্ধবীকে সেই কবে থেকে নামটা জিজ্ঞেস করছে, নামটা বললই না, আর আজকে না চাইতেও আপনি বলে দিলেন। যাই হোক, খুশি বেশ কিউট নাম। আপু, এখনও তোমার জিজু হয়নি, তবে তোমার বান্ধবী যত তাড়াতাড়ি চাইবে তত তাড়াতাড়ি হয়ে যাব। তোকে হাওয়াচ্ছি আজকে, তোর একদিন কি আমার একদিন, দেখি তুই কি করে এসব আজুবাজু কথা বলতে পারিস। সে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এখন কথা না বলে নম্বরটা দিয়ে যাও, আর যদি বেশি কথা বলার ইচ্ছে থাকে তাহলে চলো কোথাও গিয়ে বসি। আমি কি পাগল নাকি? পাগল কোথায় কামড়িয়েছে যে আমি পাগলের সাথে গিয়ে বসে থাকবো? তারপরে মানুষ আমাকে পাগলি বলল। এ মামা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। রিকশাওয়ালা এবার একটু ঘুরে চলে যেতে নিলেই ঈশান পিছন থেকে মেয়েটাকে বারবার ডাকতে লাগলো। খুশি একবারও পিছন ফিরল না। তখন ঈশান মেয়েটাকে কিছুক্ষণ ফলো করলো। তারপর কলেজের সামনে এসে রিকশাটা থামলে ঈশান দূর থেকে দেখে চলে গেল। খুশি কলেজের ক্যাম্পাসে প্রবেশ করা পর্যন্ত দাঁড়িয়েই ছিল। ঈশান ভাবলো এখান থেকে খুশিকে বারবার ডিস্টার্ব করা যাবে আর মেয়েটা পিছু নেওয়া যাবে। কথাগুলো ভেবেই অফিসে চলে গেল। এমন করেই 2-3টা মাস কেটে গেল। এই কয়েকটা মাসে ঈশান মেয়েটার সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি, শুধু নাম আর কোন কলেজে পড়ে এটুকুই জেনেছে। তারপর থেকেও ওর পিছনে পড়ে আছে, তারপরও মেয়েটার থেকে কোনো রেসপন্স নেই। খুশি যেন ঈশানকে দেখলেই রেগে যায়। ছেলেটাকে দেখলেই খুশির চোখ জোড়া একদম লাল আগুনের গোলার মতো হয়ে যায়। ঈশান বুঝতে পারে না মেয়েটার কিসের এত রাগ, আর কী জন্য ওকে এমন করে ইগনোর করছে। তারপর যখন 4টা মাস কেটে গেল তখন ঈশান এক প্রকার ভেঙে পড়ল। যাকে এতবার ভালোবাসে তাকে ভালোবাসার কথাটা বলার পরও ওটাকে সাড়া দিচ্ছে না। ঈশানের বন্ধুরা নানানজন নানানভাবে ওকে আইডিয়া দিতে থাকলো, কিন্তু ঈশানের কারো আইডিয়াই পছন্দ হচ্ছিল না। আর কারো আইডিয়াতেও ও তেমন করেও কিছু করলো না, কারণ মেয়েটা যে রাগী তাতে এমন কিছু করলে দেখা গেছে ক্যাম্পাসের সবার সামনে রেগে থাপ্পড় টাপ্পড় মেরে দিয়েছে। কথাটা ঈশানের বন্ধুরা জানে কিংবা মেয়েটার বান্ধবীরা জানে এই পর্যন্তই ঠিক আছে। ক্যাম্পাসে এমন কিছু করলে হয়তো বাণিজ্যদের ফালুদা হয়ে যাবে। অন্যদিকে ঈশান অফিসে যেতে শুরু করেছে দেখে বাসা থেকে ওকে কয়েকবার বিয়ের কথা বলেছে, কিন্তু বিয়ের বিষয়টা নিয়ে ওর তেমন কোনো মাথা ব্যথা নেই। শুক্রবার ছুটির দিন, আব্বুও বাসায় আছে। ঈশান ব্রেকফাস্ট করে বাইরের দিকে যাচ্ছিল, তখনই আব্বু হুটহাট করে ওকে ডেকে পাঠালো। ঈশান দাঁড়াতেই আব্বু বলতে লাগলো, শোনো আপু, বিকালে আমরা একটা জায়গায় যাব। কোথায় আব্বু? সে তোমাকে অত চিন্তা করতে হবে না। কোথায় যাব না যাব সেটা আমার চিন্তা। তোমাকে বলার কারণ তুমিও আমাদের সাথে যাবে। ওখানে গিয়ে কোনো ঝামেলা পাকাবে না, আর বাসা থেকে কোথাও বেরোবে না। আমি বন্ধুকে কথা দিয়েছি আজকে ওখানে গিয়ে ওদের সাথে লাঞ্চ করব। যদি সেটা না করতে পারি তাহলে মান সম্মান থাকবে না। গত কয়েক মাস যাবৎ যাবার কথা বলছে, যাব করে যাওয়া হয়ে উঠছে না। আব্বু, যেতেই হবে? তাহলে কি এমনি এমনি বলছি যেতে? যেতে না হলে তোমাকে ডাকতাম নাকি? আমার বন্ধু তোমাকে দেখতে চাইছে এতদিন ধরে। তারপর ওদের সাথে আমাদের তেমন দেখা হয়নি। ওদের বাসাটা তেমন দূর না, এই আধা ঘন্টা দূরত্ব হবে।
আর কাজের চাপের জন্য যাওয়া ওঠে না। তাই ভেবেছি আজকে তোমার আম্মু আর তোমাকে নিয়ে বেরোবো। ঈশান আব্বুর কথাতে সম্মতি জানালো। এর মাঝে আম্মু আসলে আরও কিছুক্ষণ কথা বলল। ঈশান ভাবলো বন্ধুদের সাথে পরে আড্ডা দেওয়া যাবে। আজকে ছুটির দিন, বিকেলে আড্ডার আসর জমবে। ওখান থেকে ফিরে এসে না হয় আড্ডাটা দেওয়া যাবে, আর সেখানে না গেলে আব্বু প্রচুর পরিমাণে রেগে থাকবে। দুপুরে গিয়ে হয়তো খাওয়া দাওয়া করবে, একসাথে আর একটু কথাবার্তা বলবে। কিন্তু ঈশানের ধারণাটা ভুল ছিল। ওরা যখন পৌঁছলো তখন ঈশান অবাক হলো, আর অবাকের মাত্রাটা তার চেয়ে দ্বিগুণ হলো তখনই ঈশান যখন বাসার ভিতর আসলো। ভিতরে আসতেই ওদের ডাইনিং রুমে বসার ব্যবস্থা করা হলো। তারপর এক গাদা নাস্তা এনে ওদের সামনে রাখলো। আপুর বন্ধু বলতে আরম্ভ করলো, বন্ধু, তোমার ছেলে তো দেখছি একেবারে রাজপুত্র। তাহলে এতদিন আমাদের সামনে আনোনি কেন? হবু জামাইকে এত আগে দেখে ফেললে তো পরে আর দেখতে চাইবি না, সেই জন্য আগে আনিনি, তাতে বারবার যেন দেখতে চাস, সেজন্য এখন নিয়ে আসলাম। 2 মাস পরে যখন বিয়েটা হবে তখন না হয় সারা জীবন ধরে দেখে। জামাই, তারপর বিয়ে? কী সব কথা বলছে আব্বু? সব কথা শোনার পর যেন ঈশানের মাথাটা ঘুরছে। ঈশান আম্মুর দিকে তাকাতেই আম্মু ওর হাতের উপর হাত রেখে শান্ত থাকতে বলল। ঈশান কি বলবে বুঝে উঠতে পারছে না। আব্বুর মতের বিরুদ্ধে গিয়ে কিছু বললেই রেগে ফায়ার হয়ে যাবে। যা করার বাসায় গিয়ে করা যাবে। আম্মু ঈশানকে ঠিক তেমনটাই ইশারা করলো। ঈশান কল্পনাও করতে পারেনি জোর করে ওকে এখানে আনার পর এরকম একটা কথা বলবে। সরল মনে আসার পর জানতে পারল বিয়ের কথা বলতে আসছে। ঈশান চুপচাপ বসে আছে। শেষে কিনা এরকম করে ধরে বেঁধে একটা জায়গায় আনলো। লাঞ্চ করাবে বলে নিয়ে আসলো, আর তারপর লাঞ্চ করাতে এসে তো এখন নিজেই লাঞ্চ হয়ে যাচ্ছে ভেবেই ছেলেটা শুকনো ঢোক গিলল। কিছুক্ষণ বাদে আপুর বন্ধু বলতে আরম্ভ করলো, রাবেয়া, মেয়েকে নিয়ে আসবো নাকি আর একটু পরে দেখবি বন্ধু? ভাই সাহেব, এটা কেমন কথা? আমরা তো আসছি আমাদের ছেলের বউকে দেখার জন্য, তাহলে চুপ করে বসে থাকবো কি জন্য? ওকে নিয়ে আসুন, ওকে আমরা একটু দেখি, তারপর না হয় ওরা দুজন দুজনের মাঝে কথা বলে নেবে। হ্যাঁ, সেই ভালো। রাবেয়া, যাও যাও, তোমার মেয়েকে নিয়ে আসো। এর মাঝে মেয়ের মা উঠে গেল। তারপর কিছুক্ষণ বাদে একটা মেয়েকে নিয়ে আসলো। ঈশান একবার মেয়ের দিকে তাকালো না, কারণ সামনে থাকা মেয়েটাকে দেখার ইচ্ছেই নেই। তার উপর আপু মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসলো। কথাগুলো ভাবতেই রাগ হচ্ছে খুব। শেষে কিনা আপু এরকম একটা কথা বলে এখানে আনলো। সত্যিটা বললেই তো আসতো। সত্যি কি আসতো? কথাগুলো ভাবছে। এর মাঝখানে মেয়েটাকে সামনাসামনি বসানো হলো। আব্বু আম্মু দেখে চোখ ফেরাতেই পারছে না। মাশাল্লাহ, দেখতে একদম পরীর মতো। ভাইজান, ভাবি, আপনার মেয়েকে আমি আজকে থেকে মেয়ে করে নিলাম। এরপর থেকে ওকে আমি একদম মাথায় করে রাখবো। এরকম একটা মেয়ের শখ আমার আজীবন ধরে থেকে যাবে। আপনাদের মেয়ে আমার ছেলের বউ হয়ে গেলে আমি একদম রানী করে রাখবো, দেখবেন। সামনে থাকা মেয়েটার দিকে এখনো পর্যন্ত তাকায়নি ঈশান। সত্যি কি সুন্দর হবে কি না সেটা দেখার চেষ্টাও করছে না। ওর মাথায় শুধু খুশির কথাটাই ঘোরাফেরা করছে। এবার যখনই আম্মু বুঝতে পারলো ঈশানের এই বিষয়টা পছন্দ হয়নি, তখন আম্মু ওর কানের কাছে মুখ নিয়ে বলতে আরম্ভ করলো, একবার মেয়েটাকে তো দেখো, যদি পছন্দ না হয় বাসায় গিয়ে না বলে দেবে। তার আগে দেখো একবার। না চাইতেও ঈশান মেয়েটার দিকে তাকালো। মেয়েটার দিকে তাকিয়ে চোখ আপনা আপনি আটকে গেল। কিছুক্ষণ ধরে দেখতে লাগলো সামনে থাকা রমণীটিকে, কারণ এ তো খুশির মতো দেখা যাচ্ছে মেয়েটাকে। তাহলে নিশ্চয়ই ভুল দেখছে, কারণ আজকাল সব জায়গায় মেয়েটাকেই দেখতে পাই। ঘুম থেকে উঠলেই মনে হয় যে আশেপাশে ঘুরঘুর করেছে। কল্পনার এক রাজ্য সাজিয়ে ফেলেছে মেয়েটাকে নিয়ে ঈশান। তাই মনে হতে লাগলো ভুল দেখছে। ছেলেটা চোখ জোড়া বন্ধ করে নিয়ে কিছুক্ষণ কচলে আবারও মেয়েটার দিকে তাকালো। খেয়াল করলো সেই রাগী লোক, সেই চোখ, মুখ, নাক, ঠোঁট সবই এক। সব মিলিয়ে সেই রাগিনী সামনে বসে আছে। এবার ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ যাবৎ সবাই খুশিকে দেখলো,
তারপর আম্মু বুঝতে পারলো ঈশানের মেয়েকে পছন্দ হয়েছে, তাই ছেলের কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো। হুম, বলেছিলাম না পছন্দ হবে, দেখলে তো ঠিক পছন্দ হলো, শুধু শুধু রাগ দেখালে। পছন্দ হবে না? যাকে প্রথম থেকে পছন্দ করি তাকে বউ হিসেবে ভাবো। আব্বু তার সাথে আগেই বিয়ে ঠিক করবে, এরকম কিছু জানার পর এমনিতেই তো পছন্দ হবে। আম্মু অবাক হলো ছেলের কথাতে। তারপর ঈশানকে বিষয়টা জিজ্ঞেস করলে তখনও আম্মুকে শুধু বলল, বাসায় গিয়ে সবটা বলবো, এখন অন্তত আর কিছু জিজ্ঞেস করো না। শুধু তোমার বৌমার সাথে একটু কথা বলার সুযোগ করে দাও আমাকে। একটু আগেও দেখতে চাওনি, আর এখন বৌমা হয়ে গেল। যাক, ছেলের তাহলে পছন্দ হয়েছে, একেই আমার ছেলের বউ হিসেবে দেখতে চাই। ঈশান একটু লজ্জা পেলেও বুঝতে দিল না। এবার আম্মু সবার উদ্দেশ্যে বলতে লাগলো, ভাই সাহেব, বলছিলাম কি, ওরা দুজন দুজনকে দেখলো, এখন দুজনকে আলাদা কথা বলতে দিলে ভালো হতো। কিছুদিন পরে যখন ওরা একটা সম্পর্কে আবদ্ধ হবে, তখন না হয় সম্পর্কটা অন্যরকম, কিন্তু এখন একটু চেনা জানার তো দরকার আছে, তাই না? সেজন্য বলছিলাম ওদের একটু আলাদা কথা বলতে দেই। হ্যাঁ, তা তো অবশ্যই। খুশি, তুমি ওকে নিয়ে তোমার রুমে যাও, দুজনে একটু কথা বলে আসো। এবার মেয়েটা উঠে ওর রুমের দিকে যেতে নিলে ঈশান আম্মুর ইশারাতে মেয়েটার সাথে আসলো। দোতলায় এসে মেয়েটা একটা রুমে ঢুকে মাথা থেকে ঘোমটা ফেলে দিয়ে ওর দিকে ফিরল। খুশি রাগী চোখে তাকিয়ে ঈশানের শার্টের কলার ধরে ওর সামনাসামনি এসে বলতে লাগলো, অবশেষে সেই বাদরটাই আমার সামনে আসলো। তুই কি করে ভাবলি আব্বু আম্মুকে নিয়ে আসলেই আমি এরকম করে তোর সাথে বিয়ে করতে রাজি হয়ে যাব? তুই শেষ পর্যন্ত আমার বাসা পর্যন্ত চলে এসেছিস। তোকে তো আমি দেখে নেব, তুই আমাকে কি করে বিয়ে করিস সেটাও আমি দেখে নেব। খুশি, আমি জেনে শুনে এখানে আসিনি, আর আসি যখন তখন তোমার বিয়েতে রাজি না হওয়ার কোনো কারণ দেখছি না। কারণ তোমার আব্বু আর আমার আব্বু দুজন বন্ধু, ওরা আগেই ঠিক করে রেখেছিল আমাদের বিয়েটা। আমি এখানে আসার পর জানতে পারলাম যে তোমাকে দেখতে এসেছি। তবে একটা কথা, সেটা কল্পনা করিনি। যদি তুমি ভেবে থাকো আমি ইচ্ছে করে সবটা করেছি, তাহলে সেটা তোমার ভুল ধারণা। শোনো, আজকে তোমাকে দেখতে বড্ড হেভি লাগছে মায়েরি, ইচ্ছে করছে একটু কাছ থেকে ছুঁয়ে দেই। ঈশান কথাটা বলেই একটা টেবিল হাসি দিল। সাথে সাথে মেয়েটা কেমন করে যেন ওর দিকে তাকিয়ে রইল। এবার ঈশান একটু এগিয়ে আসতেই মেয়েটা পিছাতে লাগলো, আর কেমন যেন ভয়ে আর চোখে ওর দিকেই তাকিয়ে রইল। খুশিকে আজকে একদম অপসরীর মতোই লাগছে। ঈশান চোখ ফেরাতেই পারছে না মেয়েটার দিক থেকে। এই প্রথম খুশিকে শাড়িতে দেখলো। কথাগুলো ভেবে মেয়েটার কাছে এগিয়ে গেল ঈশান। তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করবো। চিৎকার করবে করো, তাতে সবাই উল্টাপাল্টা ভাববে, আর আমাদের বিয়েটা 2 মাস আগেই হয়ে যাবে। আজকে এক্ষুনি এই মুহূর্তে যদি সেটা হয়, সেটা করতে চাও তো করতে পারো। খুশি পড়ে গেল বেকায়দায়। মেয়েটা শুকনো একটা ঢোক গিলে যখনই আরেকটু পেছাতে যাবে, তখনই ঈশান ওর হাতটা ধরে হ্যাচকা টান দিল। মেয়েটা ঈশানের কাছে চলে আসতেই ঈশান ওকে দু হাতে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। মেয়েটা চোখ জোড়া বড় বড় করে তাকালো। খুশি ঈশানের বুকের উপর দুহাত রেখে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঈশান মেয়েটাকে শক্ত করে কোমর জড়িয়ে ধরে রেখেছে। খুশি ট্যাপ ট্যাপ করে ওর দিকে তাকিয়ে রইল। খুশির গোলাপি ঠোঁট জোড়া কেমন কাঁপছে, আর বাতাসে ওর বেবি হেয়ারগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়েছে। বিরক্তি লাগছিল মেয়েটার, সেটা বুঝতে পারছিল ছেলেটা। ঈশান আলতো করে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিল। কিছু চুল মুখের উপর এসে পড়ে রইল। তখন ছেলেটা ওর গালের উপর ডান হাতের উল্টো পিঠ দিয়ে স্লাইড করতেই মেয়েটা চোখ বন্ধ করে ঈশানের শার্টটা খামচে ধরল দু হাতে। খুশি ঈশানের এমন অতর্কিত স্পর্শে একটু কেঁপে উঠল। ঈশান ওর কানের কাছে এলোমেলো চুলগুলো গুজে দিয়ে কানের কাছে মুখটা এনে বলতে আরম্ভ করলো, ভয় নেই সুন্দরী, কিছুই করবো না। আমার ভালোবাসাটা অপবিত্র হয় এমন কাজ আমি কখনোই করব না। আমি যখন তোমাকে পেয়েই যাচ্ছি, তাহলে বিয়ের আগে এগুলো করার তো কোনো প্রশ্নই আসে না। এত সহজে তোমাকে পেয়ে যাবো ভাবিনি। তোমাকে কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল, সামনে থাকলে চটপট করো, সেজন্য কাছে টেনে নিলাম। এখন তোমাকে আরো সুন্দর লাগছে। ঈশানের কথাতে মেয়েটার হুঁশ ফিরল।
খুশি মিটমিট করে ঈশানের দিকে তাকাতেই খেয়াল করলো ঈশান একদম চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই ওকে গিলে খাবে। খুশির অস্বস্তি লাগতে আরম্ভ করলো। ঈশানকে সরানোর চেষ্টা করলেও পারল না। ঈশান ওর কোমরের জড়িয়ে ধরে রাখলো। তারপর আলতো করে আবারও ফু দিল মুখে। খুশি আবারও চোখ বন্ধ করে নিয়ে তারপর মিনিট 5 এমন করে থাকার পর যখন খুশি চোখ খুলল, মেয়েটা হুঁশে ফিরতেই মাথায় রাগটা যেন চড়ে বসলো। ঈশান ওকে আলতো করে ছেড়ে দিল। ঈশান কখনো কল্পনা করেনি মেয়েটা আজকে এমন কিছু করবে। রাগের মাথায় কষিয়ে ঈশানের গালে একটা থাপ্পড় বসালো আর বলতে আরম্ভ করলো, বদমাইশ ছেলে, আব্বুর বন্ধুর ছেলে বলে আমার মাথা কিনে নিয়েছিস। আমি তোকে ভালোবাসি না, তুই শুনিসনি? সেদিন আমাদের দুজনের দেখা হয়েছিল, সেটাই আমার জীবনে সবচেয়ে ভুল ছিল। আমি তোর সামনেই পড়েছিলাম, তারপর থেকে তুই কুকুরের মতো আমার পিছনে পড়ে আছিস। এই বিয়েটাই আমি করব না। তোকে বিয়ে করা তো দূরে থাক, এই মুহূর্তে আমি বিয়েই করব না। তার উপরে তোকে তো নাই। তুই কি করে ভাবলি তোকে বিয়ের কথা বললেই আমি রাজি হয়ে যাব? ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। ঈশান ভেবেছিল এবার অন্তত খুশি রাগ করলেও বিয়েটা করে নেবে। এখন রাগের মাথায় এসব বললেও পরবর্তীতে যখন ওদের বিয়ে হবে সব ঠিক হয়ে যাবে। এখন খুশির ঈশানের জন্য ভালোবাসা নেই, কিন্তু যখন বিয়ে হবে তখন ঠিক খুশি ওকে ভালোবাসতে শুরু করবে। কিন্তু ঈশানের ধারণাটা যেন ভুল হতে আরম্ভ করেছে। খুশির এসব কথাই বলেই দিয়েছে ও বিয়েতে কোনোভাবেই রাজি নয়। এবার ঈশান অসহায় কণ্ঠে বলতে লাগলো, তুমি এমন করে কথা বলছো কেন? বিয়েটা তো আগে থাকতে ঠিক করে রেখেছিল আঙ্কেল আর আব্বু, এখন এসব বলছো কেন? আমি তো তোমাকে এমনভাবে স্পর্শ করিনি যার জন্য তোমার খারাপ লাগবে। আমি তোমাকে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চাইনি, তুমি ছটফট করছিলে দেখেই। খুশি ঈশানকে কথাটা শেষ করতে দিল না। তার আগেই ওর মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে বলতে আরম্ভ করলো, তুই বুঝতে পারিস না কেন ছটপট করি? তোকে সামনে দেখলে আমার অসহ্য লাগে। তার উপরে তুই আবার শরীরে টাচও করেছিস। তুই বুঝতে পারছিস না তোকে আমি কতটুকু বিরক্ত বোধ করি? তার উপরে তোর সাথে আমার বিয়ের কথা হচ্ছে, ভাবতেই আমার কেমন যেন লাগছে। আজকে বাসায় এসে আমার রুমে একদম এরকম একটা কাজ তুই করতে পারলি? আমার অনিচ্ছা সত্ত্বেও তুই আমাকে টাচ করেছিস। ইচ্ছা করছে তোকে আমি খুন করে ফেলতে। ঈশান কিছু একটা ভাবলো, তারপর চলে যেতে নিয়ে আবারও পিছন ফিরে বলতে লাগলো, তোমার আব্বু আর আমার আব্বু আমার বিয়েটা ঠিক করলো, সেটাই তুমি কি করবে? তুমি কি এখন তাদের বারণ করে দেবে? দেখেছো একটা বার ওরা ঠিক কতটা খুশি তোমার আমার বিয়ে নিয়ে। এখন যদি বিয়েটা করতে না চাও তাহলে তোমার আর আমার আব্বু সবাই মন খারাপ করবে। তুমি কি চাও? তোর মতো ছেলেকে বিয়ে করতে চাই না, আমি আব্বুকে বলে দেবো। আর যাই হোক, তোকে আমার পক্ষ থেকে সহ্য করা সম্ভব না। এতগুলো দিন তোমাকে ভালোবাসি, তোমার পেছনে পড়ে আছি। আজকে অনিচ্ছা সত্ত্বেও পরিবারের সাথে এখানে আসার পর জানতে পারলাম তুমি আমার হবু বউ। তোমার সাথে আমার বিয়েটা অনেক আগে থাকতেই দুই পরিবার ঠিক করে রেখেছিল। আমি কেউ এই বিষয়টা জানি না, অথচ সেই তুমি আমাকে সহ্য করতেই পারো না। দুদিন বাদে আমাদের বিয়ে হবে, আর সেই মেয়ে আমাকে ভালোবাসতে পারে না, চোখের বিষ মনে করে। তাহলে আজ বাদে কাল বিয়ে হলে তখন কি করবে তুমি? আমাকে সহ্য না করতে পারার কারণটা তুমি আমাকে বলতে পারবে? কারণটা তুমি নিজেও জানো না, কেন যে আমাকে পছন্দ করো না আমি সেটা জানি না। তবে পরিবারের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না। বিয়েটা নিয়ে যদি এত সমস্যা থাকে তাহলে তুমি বিয়েটা আটকে দিও। ঈশান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, নিচে চলে আসলো। তারপর এসে আবার যেখানে ছিল সেখানে বসে পড়ল। ছেলেকে মাথা নিচু করে থাকতে দেখে বলল, আব্বু, তোমার কথা বলা হলো? ঈশান মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। কথা বলার শেষে ওরা দুই পরিবার একসাথে দুপুরে লাঞ্চটা করলো। তারপর আবারও সবাই আড্ডার গল্প করলো। কিন্তু খুশি এক বিন্দুও ওকে বিয়ে করার জন্য খুশি না, সেটা ঈশান বুঝে গেছে। ঈশানের সাথে খুশির বিয়ে হবে সেটা নিয়ে খুশি মোটেও খুশি হতে পারেনি। ঈশান সেটা বুঝতে পেরেছে। মেয়েটাও লাইফে এসেছে তবে থেকেই যেন খুশি জিনিসটাই উড়ে গেছে। ঈশান আব্বু আম্মুর সাথে একদম সন্ধ্যার মুখে বাসায় চলে গেল। যাবার সময় ঈশান খুশির মুখের দিকে তাকিয়েছিল, বুঝতে পেরেছে ওদের বিয়েটা ঠিক হওয়াতে মেয়েটা কতটা মন খারাপ করে আছে। ঈশান ভেবে পাচ্ছে না পরিবারের বিরুদ্ধে গিয়ে এখন কি করে বলবে মেয়েটা ওকে চায় না। আব্বু আম্মু এত খুশি, যদি এই বিয়েটা না হয় তাহলে ওরা অনেক কষ্ট পাবে।
আব্বু হয়তো অনেক আশা করে রেখেছিল ওদের বিয়েটা দিবে আর দুই পরিবারে আত্মীয়তা বাড়বে, কিন্তু ছেলেটা কি করবে এখন? যাই হোক, যাকে ভালোবাসে তাকে হারাতে চায় না। কথাগুলো ভাবতে ভাবতে এসে ঈশান বিছানায় গা এলিয়ে দিল। ভালো লাগছে না কিছুই। শেষে কিনা খুশি ওকে থাপ্পড় মারল। কথাটা ভাবতেই অদ্ভুত লাগছে না? যদি আব্বু আম্মুর বিয়েটা ঠিক না করতো তাহলে ওকে ডিস্টার্ব করাটা আজকে থেকেই ছেড়ে দিত, কিন্তু এখন পরিবারটাও জড়িয়ে গেল দুজনের মাঝে। শেষে বেরোলো মেয়েটা ওর আব্বুর বন্ধুর মেয়ে। রাতে আব্বু খুশিকে জিজ্ঞেস করলো, মামুনি, তুমি এই বিয়েতে রাজি না আর ছেলেটাকে তোমার পছন্দ হয়নি? যদি তেমনটা হয় তাহলে বলতে পারো। দেখো, আমরা সবাই কত কত খুশি। তার উপর তোমার বিয়েটা হলে দুই পরিবারের সম্পর্কটা আরো দৃঢ় হবে। আমি আমার বন্ধুর বিয়েই হয়ে যাব আর তোমরা আমাদের কাছাকাছিই থাকবে। সবচেয়ে বড় কথা, ঈশানের কাছে তুমি অনেক ভালো থাকবে। খুশি চুপচাপ মাথা নিচু করে আছে। এবার খুশির আম্মু বলতে লাগলো, কি হলো মামনি, তোমার কি বিয়েতে মত নেই, নাকি তুমি আমাদের এমন সিদ্ধান্তে খুশি হওনি? খুশি কোনো কথাই বলতে পারছে না। আব্বু আম্মু এত সব কথা বলছে যার জন্য খুশির মুখ দিয়ে আর কোনো কথাই বেরোলো না। মেয়েটা ভেবেছিল রাতে আব্বু আম্মু খাওয়া দাওয়ার সময় বলে দিবে ওই বিয়েটা করতে চায় না। এই ছেলেটাকে খুশির মোটেও পছন্দ না। কিন্তু আব্বু আম্মুর এত খুশি আর তার উপরে মুখ থেকে যেন দুজনের হাসিটা সরছে না। দু পরিবার এত খুশি, সেটা দেখার পর খুশি আর কিছুই বলতে পারল না। মেয়েটা চুপ করে রইল। বারবার মাথায় ঘুরপাক খেতে লাগলো, যদি এই বিয়েতে বারণ করে দেয় তাহলে আব্বু আম্মু খুশি হতে পারবে না, উল্টো কষ্ট পাবে। একমাত্র মেয়ের নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক করতে পেরে খুশির আব্বু বেজায় পরিমাণ খুশি হয়েছে। অবশ্য আব্বু খুশিকে কয়েকদিন আগেই বলে রেখেছিল তার বন্ধু ছেলে ওকে দেখতে আসবে, কিন্তু খুশি জানতো না সেই ছেলেটাই ঈশান। যাকে এত অপছন্দ করে সেই ছেলেই ওকে দেখতে আসবে। খুশি জানে না ওই ঈশানকে কেন পছন্দ করতে পারে না। ঈশানের কোন স্বভাবটা, কোনো দিকটা ওর খুব বেশি অস্বস্তিকর আর খুব বেশি বিরক্তিকর লাগে। তাহলে কি ঈশানের ভালোবাসাটাই ওর বিরক্তির কারণ? অনেক ভেবেও খুশি কোনো কারণ পেল না। মেয়ে চুপচাপ মাথা নিচু করে আছে দেখে আম্মু ওর থুতনিটা ধরে উঁচু করে বলতে লাগলো, আমার সেই ছোট্ট মেয়েটা আজ বাদে কাল বউ সাজবে, বউ হয়ে অন্য কারোর ঘরে যাবে। ভাবলেই কেমন যেন আনন্দে বুকটা ভরে যাচ্ছে। আমার সেই ছোট্ট খুশিটা আজকে এত বড়, আর কাল কারো বউ হবে, পরশুদিন কারো মার। খুশি একটু হাসার চেষ্টা করলো, কিন্তু মুখটা কেমন মলিন হয়ে আছে। এবার খুশির আব্বু বলতে আরম্ভ করলো, মামুনি, শেষে কিনা তুমি মন খারাপ করে আছো? তাহলে কি তোমার বিয়েটা মতামত নেই? তাহলে কি তোমার বিয়েটাতে মতামত নেই? অন্য কাউকে পছন্দ আছে তোমার? ঈশানকে পছন্দ না হলে বলো। আমাদের সবার কত পছন্দ হয়েছে ছেলেটাকে। দেখো কেমন নম্র ভদ্র, তার উপর আবার কত স্মার্ট। তোমার সাথে বেশ মানিয়েছে। ওর আব্বুর টাকা পয়সার কোনো কমতি নেই। তুমি যা চাও, যে স্বপ্ন তোমার, সব পূরণ করতে পারবে। ও এই বয়সে আবার অফিসেও বসতে শুরু করেছে। বিয়ের আরও 6 মাস আগে থেকেই অফিসে বসে। তুমি তো এটাই চেয়েছিলে যে একজন স্টাবলিশড ছেলে তোমার হাজব্যান্ড হবে। তাহলে এখন চুপ করে আছো কেন মামনি? বলো আমাদের কি হয়েছে? আব্বুর এরকম উত্তেজিত কণ্ঠ আর হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে খুশির আর বলতে ইচ্ছে করলো না ও ঈশানকে বিয়ে করতে পারবে না। খুশি এক প্রকার অসহায় হয়ে মাথা নিচু করে নিল। এবার খুশির আম্মু না বুঝেই বলতে লাগলো। খুশির আব্বু কিছু একটা ভাবলো, তারপর নিজে থেকে এসে মেয়েকে এক হাতে জড়িয়ে ধরতেই খুশি আব্বুর বুকে মাথা রাখলো। বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর আলতো করে বলতে লাগলো, তুমি কি বলছো? বিয়েতে রাজি না মানে? মেয়েরা কখনো নিজের বিয়ের কথা মুখ ফুটে বলতে পারে? লজ্জায় হয়তো বলতে চাইছে না। ওরকম কিছু থাকলে আমার মেয়েটা আমাকে অবশ্যই বলতো। আজ বাদে কাল আমাদের ছেড়ে যাবে তো, সেই জন্য মনে হয় মামনিটার মন খারাপ। তুমি কিচ্ছু চিন্তা করো না, ওদের বাসাটা বেশি দূর নয়। তুমি বিয়ের পর এসে ইচ্ছা মতো এখানে থেকে যেতে পারো। আর আমাদের বললেই আমরা গিয়ে দেখা করে আসবো। ওরা কি আমাদের পর কেউ নাকি?
যে তোমাকে এখানে আসতে দিবে না? মামনি, এটা নিয়ম। বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িতে থাকতে হয়। তবে তুমি চাইলে কিন্তু এখানে 6 মাস আর ওখানে 6 মাস করে থাকতে পারো। আমি সবটা ম্যানেজ করে নিব। খুশি জানে আব্বু ওকে এই কথাগুলো খুশি করার জন্যই বলছে। খুশি চুপ করে আছে। অন্যদিকে ঈশান ভেবে চলেছে আজ বাদে ওদের বিয়ে, আর যে মেয়েটাকে কিনা ভালোবাসে সেই মেয়ে কিনা ওকে চায় না। কথাগুলো ভাবতেই কেমন যেন হাত পাগুলো অসাড় হয়ে আসছে। তাহলে শেষ পর্যন্ত যে ওকে ভালোবাসতে পারবে না, ওকে অসহ্য মনে করে, তাকেই বিয়ে করতে হবে। আর তাকে বিয়ে করলে যে ওকে কতটুকু ভালোবাসতে পারবে সেটা ঈশানের আর কল্পনাতে আসছে না। ঈশান আর কোনো উপায় পেল না। কি করবে এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন যাবৎ ভেবেছে। মাথায় শুধু একটাই কথা এসেছে যে বিয়ের পর হয়তো খুশি ওকে ভালোবাসতে পারবে। স্বামী স্ত্রীর সম্পর্কে থেকে পবিত্র আর কোনো সম্পর্কই হয় না। তাই বিয়ের পর হয়তো মেয়েটা ওকে ভালোবাসতে আরম্ভ করবে। কথাগুলো ভেবেই ঈশান সিদ্ধান্ত নেয় বিয়েটা করে নেবে। তারপর না হয় আস্তে আস্তে মেয়েটা ওকে ভালোবাসতে শুরু করবে। কিন্তু মনটা একটা দোটানার মধ্যে আছে। আদৌ কি মেয়েটা ওকে ভালোবাসতে পারবে কি না সেটা নিয়ে ঈশানের সন্দেহ আছে। গত 4 মাস যাবৎ ওকে একটু সহ্য করাতে পারেনি। সে কিনা বিয়ে করলে ওকে ভালোবাসবে, এটা ভাবা বিলাসিতা ছাড়া কিছুই না। কিন্তু আব্বু আম্মু যদি বিয়েটা ঠিক না করতো তাহলে মেয়েটা আজকের এই ঘটনা ঘটানোর পর ঈশান খুশির লাইফ থেকে সরে যেত। কারণ যে ওকে সহ্য করতে পারে না তাকে কি করে ভালোবেসে জোর করে নিজের কাছে আটকে রাখবে। মাঝে মাঝে ভালোবাসলেও তার থেকে দূরে সরে যেতে হয়। ঈশান কথাটা খুব মনে প্রাণে বিশ্বাস করে। এমন করে কাটতে লাগলো দিন। আর ঈশান ভাবলো বিয়েটা যেহেতু ঠিক হয়েছে তাহলে আস্তে আস্তে হয়তো খুশি ঠিক হয়ে যাবে। তাই ঈশান নানাভাবে ওর সাথে দেখা করার কথা বলার চেষ্টা করলো। কিন্তু যখনই ওকে কল করে তখনই মেয়েটা কেমন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রাখে। তার উপর যখনই দেখা করতে চায় কেমন যেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েটা সত্যিই ওকে বিয়ে করতে চায় না। কথাগুলো ভেবেই ঈশান কী করবে বুঝে উঠতে পারল না। খুশি ঈশানকে এড়িয়ে যায়, তাই ছেলেটা সামনে থেকেই বলেছিল, আজ বাদে তোমার সাথে আমার বিয়ে, তাহলে তুমি একটু তো মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারো। সব সময় যে নিজের পছন্দে বিয়ে করতে হবে, নিজের পছন্দকে প্রাধান্য দিতে হবে সেটা তো নয়। এমন তো না যে তুমি বিয়েতে রাজি নও, আবার বারণও করতে পারছো না। তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, তুমি যদি তোমার আব্বু আম্মুকে বারণ করতে পারো ওরা যদি ঠিক বিয়েটা ভেঙে দেবে, কিন্তু তুমি তাও করোনি। তাহলে তুমি সেটা বলবে, আবার আমাকে বিয়ে করলে আবার আমার সাথে সংসার করতেও পারবে কি না আমি সেটাও বুঝতে পারছি না। হয় তুমি সম্পূর্ণভাবে মনকে মস্তিষ্ককে রাজি করাবে, আর নয়তো নিজে থেকে বিয়েটা ভেঙে দাও। আমার পক্ষে সম্ভব না কাউকে কিছু বলা। খুশি, জোরপূর্বক বিয়েটা করার থেকে সম্পর্কটা আগেই ভেঙে দেওয়া উচিত। এখন বাকিটা তোমার হাতে। ঈশান ভাবলো মেয়েটার যেমন করে খুশি করা যায় তেমন করে খুশি করার চেষ্টা করলে হয়তো মেয়েটা ওর ভালোবাসার ডাকে সাড়া দিবে। তাই ওকে নানান জায়গায় ঘুরতে নিয়ে গেল, এটা ওটা গিফট করলো। তারপরও যেন মেয়েটার মন বসলো না। আর শেষে ঈশানের উপর সেই বিরক্তি থেকে আরও বিরক্তিটা দ্বিগুণ হলো। ঈশান বুঝতে পারলো যে এরকমটা করে অন্তত আর যাই হোক মেয়েটাকে বিয়ে করলেও ও ভালো থাকতে পারবে না। ঈশান বারবার খুশিকে জিজ্ঞাসা করেছে ও বিয়েটা করতে চায় কিনা, কিন্তু মেয়েটা কোনো কথাই বলেনি। দিন শেষে সেই ফলাফল শূন্য। ঈশান বুঝতে পেরেছে যে বিয়ের দিনটা যত ঘনিয়ে আসছে মেয়েটা যেন ওর বিরক্তিটা আরও ততই বেশি প্রকাশ করছে। একটা মানুষকে কোনো কারণ ছাড়া এত বেশি ঘৃণা করতে পারে কি করে ঈশানের সেটা বুঝে আসে না। তাহলে কি হলো, যাকে আকাশ পরিমাণ ভালোবাসলো সে ওকে সমুদ্র পরিমাণ ঘৃণা করলো। দেখতে দেখতে বিয়ের দিনও ঘনিয়ে আসছে, আর কেমন যেন ঈশানের মনটাও আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। আর হবে নাই বা কেন, যাকে ভালোবাসে সে কিনা ওকে ভালোবাসার চেষ্টা করা তো দূরে থাক, ভালোবাসতেও চায় না। কথাগুলো ভাবলেই কেমন যেন খারাপ হয়ে যায়। মেয়েটাকে এত ভালোবাসলো আর এতবার বোঝানোর চেষ্টা করলো সেই মেয়ে ওকে চায় না। কথাগুলো ভাবলেই খুব খারাপ লাগা কাজ করছে। ঈশান বন্ধুদের আড্ডায় বসে কথাগুলো ভাবছিল আর মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল।
এটাই ভেবে যে মেয়েটাকে বোঝাতেই পারল না। আর এখন বোঝানোর ক্ষমতাটাই ওর যেন শেষ হয়ে গেছে। ঈশান জানে না এরপর কি করবে, তবে এটুকু বুঝতে পারছে আর যাই হোক ওকে বিয়ে করলে খুশি ওর সাথে হ্যাপি থাকবে না। কিন্তু ওই বা কী করবে? আব্বু আম্মু যে খুব বেশি খুশি আব্বুর বন্ধুর মেয়ের সাথে বিয়েটা ঠিক হতে। আর এখন যদি বিয়েটা নিজে থেকেই ভেঙে দেয় তাহলে কতটা কষ্ট পাবে, কথাগুলো ভাবলেই বুকের ভিতরটা কেমন যেন করে উঠেছে। আব্বু আম্মুর কোনো কথা ঈশান আজ অবধি রাখতে পারেনি। সব সময় দুষ্টুমি আর এদিকে ওদিকে দৌড়ে বেরিয়েছে, যা চেয়েছে সেটাই পেয়েছে। তাহলে এই মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হবার পর থেকে আব্বু আম্মু এত খুশি, তাই বলে দিয়েছিল যে বিয়েটা করে নেবে। কিন্তু শেষে কিনা মেয়েটা ওকে ভালোবাসতে চায় না। আর ভালোবাসা সেটা তো অনেক দূরের বিষয়, উল্টো ওকে পছন্দই করে না। কথাগুলো ভাবলেই কেমন যেন লাগছিল। আড্ডায় বসে কথাগুলো ভাবছিল ঈশান। বন্ধুরা ওকে জিজ্ঞাসা করতে লাগলো, তুই এমন মন খারাপ করে থাকলে ভালো লাগবে বল? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই যদি এখন এমন করে মন খারাপ করে থাকিস তাহলে আমরা আনন্দ করব কি করে? ঘটনাটা কি সেটা তো বলবি, তা না করে এরকম মন খারাপ করে আসিস। ঈশান বন্ধুদের সবটা বলল, কারণ না বলে আর থাকতে পারছিল না। আর মনটাও বেশ খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য শেষে বলে কিছুটা হালকা হতে পারল। খুশিকে জিজ্ঞাসা করেছি ও কি চায়, কিংবা ও তোর সাথে থাকতে চাই কিনা, বিয়েটা করতে চাই কিনা। ওর মুখ দিয়ে বিয়েটা ঠিক হবার পর থেকে কোনো কথাই বের করা যাচ্ছে না। আমাকে ভালোবাসা দূরে থাক, আমাকে বিয়েটাই করতে চাইছিল না। হয়তো আব্বু আম্মু খুশির জন্য নিজের এমন অমর থাকা সত্ত্বেও চুপ করে আছে। আমি জানি না ও বিয়েটা করবে কিনা। শেষ মুহূর্তে দেখা গেছে আব্বুর মান সম্মান নিয়ে টানা হেঁচা শুরু হয়ে যাবে। ইচ্ছে করছে বিয়েটা ভেঙে দিতে। কারো কালো মুখ দেখে এরকম করে বিয়ে করা যায় নাকি? ভাবছিলাম আব্বুকে বলে দেব, কিন্তু আব্বু আমার মুখের দিকে তাকিয়ে আবার নাও করতে পারছি না। যে আমাকে ভালোবাসে না তাকে জোর করে আটকে রাখার কোনো মানেই হয় না। খামাখা এরকম চিন্তা করিস না তো, বিয়েটা হতে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর মেয়েটা তোকে ভালোবাসবে ঠিকই। মাথা কাজ করছে না এই মুহূর্তে। কি করব? ও আমার সাথে কোনোদিন হ্যাপি হবে না, এটা আমি শিওর। যা করতে চাইছিস না তা ঝুলিয়ে রেখে লাভ নেই। বাসায় বলে দে আঙ্কেল আন্টি বিয়েটা ভেঙে দিক, তাহলেই তো সব শেষ হয়ে যায়। বিয়েটা ভেঙে দিলে হয়তো সম্পর্কটা শেষ হয়ে যাবে, এমনকি আব্বুর বন্ধুত্বটাও শেষ হয়ে যাবে। আমার দিক থেকে ভেঙে দিলে আব্বু অনেক বেশি কষ্ট পাবে। আমি চাইছি না এরকম কিছু করতে। মধ্যে আছি কি করব, কি করলে ভালো হবে কিছুই বুঝতে পারছি না। এরকম অদ্ভুত একটা চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। খুশিকে বিয়ে করলে ও কখনোই ভালোবাসতে পারবে না। যেটা আমাদের জন্য মঙ্গল সেটাই আমাদের করতে হয়, জানিস তো। তাই বলছি কি, এখনও ভেবে দেখ। জোর করে কোনো সম্পর্কে জড়ানোর থেকে সেটার ইতি টেনে দেওয়াই ভালো, কারণ এতে কখনো ভালো থাকতে পারবি না। হয়তো ভালোবাসার মানুষটাকে পাবি না, কিন্তু তারপরেও একটা জিনিস সবসময় মাথায় রাখবি, যে তোকে অসহ্য মনে করে তাকে তুই বিয়ে করিসনি। ভালোবাসার মানুষকে পেতে হবে তার তো কোনো মানে নেই। যেটা সম্ভব নয় সেটা নিয়ে আর জোর জবরদস্তি করে মনকে মানানোর চেষ্টা করিস না। আব্বুকে কি করে বারণ করব সেটাই বুঝতে পারছি না। আমার সেই শক্তি সাহস কোনোটাই হয়ে উঠছে না যে মানুষটাকে আমি কোনোভাবে কোনো কাজে কিংবা কোনো কিছুতে আমার প্রতি খুশি করতে পারিনি, সেই মানুষটা আমি বিয়েতে রাজি, এতেই এত বেশি খুশি। প্রথমবার আব্বু আমার জন্য এত বেশি আনন্দিত, তাকে কি করে বারণ করে দিই আমি সেটাই ভাবতে পারছি না। মেয়ে হলেও আমি নির্দ্বিধায় বিয়ে করে নিতাম, কিন্তু একটা দোটানার মধ্যে আছি, জানিস তো। ঠান্ডা মাথা ঠান্ডা করে ভাব। এখনো 1 সপ্তাহ বাকি আছে। এর মাঝে এত চিন্তা করলে নিজেই অসুস্থ হয়ে পড়বি। বেশি প্রেশার নিতে পারিস না, সেটা তুই খুব ভালো করেই জানিস। এমন করেই দিন গেল। 7 দিনের ভিতরেই যেদিন ওরা বিয়ের জন্য শপিংয়ে যাবে সেদিন খুশির পরিবার আর ঈশানের পরিবার একসাথেই শপিংয়ে গেল আর বেশ তোড়জোড়ের সাথে কেনাকাটা করলো। সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি খুশি ঈশানের সাথেই ছিল, কিন্তু একটাবারের জন্য মেয়েটা নিজে থেকে কিছুই বলেনি। ঈশান ওর কেয়ার করেছে, ওকে সব সময় পাশে রেখেছে, সব সময়ের জন্য গাইড করেছে। তারপরও এই কেয়ারিং, এত ভালোবাসা যেন খুশির চোখে পড়ছেই না।
ঈশান ওর গোমরা মুখটা দেখে একটু হাসার চেষ্টা করে বলতে আরম্ভ করলো। তুমি না চাইলেও তো বিয়েটা করতেই হচ্ছে না, তাহলে একটু ভালোবাসার চেষ্টা করলে কি হতো? অবশ্য জানি যে 6টা মাসে ভালোবাসতে পাওনি, সেই একটা দিনে কি করে ভালোবাসবে? যাই হোক, বিয়ের আগে তোমার সাথে আর কখনো দেখা হবে না। ঈশান খুশিকে কথাগুলো বলে আপু আম্মুর সাথে বাসায় চলে আসে। আত্মীয় স্বজন চলে এসেছে। বিয়ের এত তোড়জোড়, ঈশানের ইচ্ছে করছে চিৎকার করে আব্বুকে বলতে, অন্তত এই বিয়েটা নিয়ে আর কোনো নাটক করো না। অন্তত আর যাই হোক, খুশি ওর জন্য রাজি হতে পারছে না। এই কথাগুলো বলতেও পারছে না ঈশান, আর কাউকে বোঝাতেও পারছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে ওকে জীবনে কখনো পড়তে হবে ঈশান সেটা কল্পনাও করতে পারেনি। আর করবেই বা কী করে? এরকম একটা মেয়েকে কখনো ভালোবাসবে কল্পনাতেও ছিল না, যে কিনা ওকে দু চোখে সহ্য করতে পারে না। ঈশানের অদ্ভুত একটা প্রেশার মাথার মধ্যে লাগছে। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল, তখন একটা ছেলের সাথে বেশ খানিকটা ঝামেলা হলো। ঝামেলার এক পর্যায়ে ঈশান রাগের মাথায় ছেলেটাকে বেশ খানিকটা পিটিয়েছে। কারণ ঈশান খুশির ছবিটা দেখতে দেখতে আসছিল, তখন হাত থেকে ধাক্কা মেরে ছেলেটা ওর ফোনটা ফেলে দেয়। তারপর ফোনটা হাতে উঠিয়ে নিয়ে ওকে দিলে উল্টাপাল্টা কমেন্টস করেছিল খুশিকে নিয়ে, যার জন্য মাথাটা গরম হয়ে গেল ঈশানের। রাগটা কন্ট্রোল করতে না পেরে ইচ্ছে মতো ছেলেটাকে পিটিয়েছে। তারপর নিজের হসপিটালে ভর্তি করে দিয়ে আসলো। আসলে কারোর সাথে মিসবিহেভ করার ইচ্ছেটা ওর ছিল না, কিন্তু ছেলেটা এমন করে কথাগুলো বলল, যার জন্য মেজাজটাই খারাপ হয়ে গেল। রাগের মাথায় এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলল। বন্ধুদের বলে কোনো রকমে ঝামেলাটা থেকে পার পেল। তারপর বিয়ের জন্য প্রস্তুতি হতে লাগলো। কিন্তু বিয়ের দিন যতই এগিয়ে আসলো, ততই যেন মেয়েটা ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলো খুশি। এত অদ্ভুতভাবে কেন বিহেভ করছে মেয়েটা? যদি বিয়েটা নাই করবে তাহলে বারণ করে দিলেই হতো। সেটা কেন করতে পারছে না? পৃথিবীতে এমন মানুষ হয়তো খুব কমই আছে যে একজনকে ভালোবাসলো আর অপর দিকের মানুষটা কিনা তাকে সহ্যই করতে পারে না। ঈশানের অবাক লাগে, মাঝে মধ্যে নিজে নিজে হাসে। পরের বার আবার মনে হয় এর থেকে তো আব্বু আম্মু হঠাৎ করে ওকে নিয়ে গিয়ে হয়তো বা খুশির সাথে বিয়েটা দিয়েই দিত। আব্বু আম্মুর পছন্দে বিয়ে করে নিলে আগে কখনো খুশির সাথে দেখা না হলে অন্তত আর যাই হোক, খুশি ওকে আগে চিনতেও পারতো না, আর ওকে কখনো ঘৃণাও করতে পারতো না। এতে খুশিকে পেয়ে যেত ঠিক আছে, কিন্তু প্রেম নামক শব্দটা যেন জীবনে না আসলেই ভালো হতো। কথাগুলো ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল ঈশান। সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথেই খুশিদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর এত বড় একটা আয়োজন করে যদি এখন বিয়েটাই না হয়, আর মেয়েটা যদি খুশি না হয় ওর সাথে, কথাগুলো ভাবলেই বুকের ভিতরটা কেমন করে উঠছে। অন্যদিকে আম্মু যতবার খুশির কাছে আসছে ওর কপালে চুমু খেয়ে যাচ্ছে, কিন্তু খুশি গত 2 মাস আগে থেকে যেদিন বিয়ের কথা শুরু হয়েছে সেদিন থেকে খুশি আর খুশি হতে পারেনি। খুশি মুখে হাসির রেখাটা একবারের জন্য আসেনি। আর যতবার ঈশানকে দেখেছে ততবারই যেন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেছে। বারবার মনে হয়েছে শেষে কিনা এরকম একটা ছেলের সাথে ওর বিয়ে হয়েছে যাকে কিনা ওর পছন্দই করে না। কথাগুলো ভাবতেই বিরক্তিকর একটা অনুভূতি হচ্ছে খুশির। তাহলে কি শেষ পর্যন্ত বিয়েটা হয়ে যাবে? যাকে কখনো পছন্দই করেনি তাকে ভালোবাসতে হবে? খুশি কথাগুলো ভাবছিল আর মনে হয়েছিল হুটহাট করে যদি অন্তত আর যাই হোক বিয়েটা ভেঙে যেত, তাহলে হয়তো ওর থেকে খুশি আর কেউ হতো না। কথাগুলো ভাবছিল মেয়েটা। এর মাঝেই বর চলে এসেছে বলে সবাই নিচে যেতে আরম্ভ করলো। খুশি মনে হতে লাগলো এই বুঝি ছেলেটা সাথে ওর বিয়েটা হয়ে গেল। শেষে কিনা যাকে পছন্দই করে না তাকেই বিয়ে করতে হবে। দেখতে দেখতে খাওয়া দাওয়ার পালা মিটিয়ে এবার যখনই খুশিকে নিয়ে যাওয়া হলো, তখন খেয়াল করলো ঈশান স্টেজে বসে আছে। খুশিকেও নিয়ে গিয়ে ঈশানের পাশে বসিয়ে দেওয়া হলো। ঈশান একবার খুশির দিকে তাকালো। মেয়েটা মাথায় ঘোমটা দিয়েছে, তবে মুখটা কিছুটা দেখা যাচ্ছে। মুখটা বেশ কালো হয়ে আছে। ঈশান একটা তাচ্ছিল্যের হাসি দিল আর বারবার ভাবতে লাগলো বিয়েটা তো আর যাই হোক করতেই হয়েছে। শেষে যাকে ভালোবাসে সে ওকে ভালোবাসে না, তার সাথে বিয়েটা হয়েছে।
কথাগুলো ভাবলেই অস্থির লাগছে। ঈশান কেমন অন্যমনস্ক এদিকে ওদিকে তাকাতে লাগলো। যখনই কাজে ঈশানকে কবুল বলতে বলবে তখনই একটা গাড়ির শব্দ হলো। কিছুক্ষণের মধ্যেই সবাই থমকে গেল, আর গাড়ির শব্দের দিকে তাকাতেই খেয়াল করলো কয়েকজন পুলিশ অফিসার এগিয়ে আসছে, আর কয়েকজন সাথে কনস্টেবল। এবার ঈশানের আব্বু বেশ খানিকটা অবাক হলেও ঈশানের দিকে একবার তাকিয়ে তারপর সেদিকে এগিয়ে গিয়ে দেখলো ওনার আরেক বন্ধু ডিআইসি। শেষে বিয়েতে আসলে, কিন্তু এত দেরি করে। তোকে বলে বোঝানোর মতো সাধ্য আমার নেই। আমার এত দেরি করে আসলি, এর জন্য কিন্তু আমি খুব রাগ করেছি। ঈশানের আব্বু এরকম কথা বললেও লোকটা যেন কোনো উত্তর দিল না, উল্টো উনি স্টেজের কাছে চলে আসলো। ওনাকে দেখেই ঈশান মাথাটা নিচু করে ফেলল। আব্বু একবার ঈশানের দিকে তাকিয়ে তার বন্ধুর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই এবার ডিআইসি সাহেব বলতে লাগলো, কনস্টেবল, ছেলেটাকে নিয়ে আসো। ডিআইসি সাহেবের কথা মতো স্টেজের দিকে যেতে লাগলো। তারপর যখন ঈশানের দিকে চলে গেল তখন খুশির আব্বু উঠে এসে বলতে আরম্ভ করলো, তোমাকে তো বিয়েতে ইনভাইট করা হয়েছিল, কিন্তু তুমি যে এরকম ভাবে আসলে। জানতে পারবে এই বিয়েটা এই মুহূর্তে হওয়া পসিবল না। আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে। আফজাল, তোর ছেলে এমন একটা কাণ্ড ঘটিয়েছে যেটার কথা আমি এই মুহূর্তে এখানে বলতে পারছি না। এবার ঈশান একটা শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ালো, বলতে লাগলো, আঙ্কেল, আপনি এখানে কেন? প্লিজ এখানে কোনো ঝামেলা করবেন না, আমরা পরে বিষয়টা দেখে নিব। অন্তত আর যাই হোক, এখানে কোনো গন্ডগোল করবে না। আঙ্কেল, আজকে এই বিয়েটা যদি না হয় আব্বু অনেক কষ্ট পাবে। সবাই কত খুশি দেখেন। আপনি অন্তত আর যাই হোক এই বিয়ের মধ্যে কোনো ঝামেলা করবেন না, আব্বু সব ম্যানেজ করে নেবে। আব্বু অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। তখন ডিআইসি ঈশানের আব্বুকে বারবার জিজ্ঞেস করতে লাগলো, তোর ছেলে গত দুদিন আগে একটা ছেলেকে ইচ্ছে মতো মেরেছে। মদ খেয়ে মাতাল হয়ে ছেলেটাকে বেধড়ভাবে মারার কারণে ছেলেটার অবস্থা খুবই খারাপ ছিল। গত 2 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল, আর আজকে সকালে মারা গেছে। তাই তোর ছেলের নামে মার্ডারের কেস হয়েছে। যাকে মেরেছে তার পরিবার বাদী হয়ে করেছে। তাই এই মুহূর্তে তোর ছেলেকে আমরা এখানে রেখে যেতে পারছি না। এরকম একটা কথা শোনার সাথে সাথেই ওর মাথার উপর থেকে ঘোমটাটা সরে গেল। ওর মুখে যেন একটা হাসির রেখা ফুটে উঠেছে। খুশি ভাবতে আরম্ভ করেছে, আর যাই হোক বিয়েটা হচ্ছে না। এবার কনস্টেবল দুজন এসে ঈশানের হাত ধরল, ছেলেটার হাতে হ্যান্ডকাপ পরালো। তারপর যখনই ঈশানকে নিয়ে যেতে নিবে তখন ঈশান বলতে লাগলো, আব্বু, আঙ্কেল, আপনারা একটু চেষ্টা করুন না, দেখুন একটা ব্যবস্থা হয়ে যাবে। অন্তত বিয়েটা হতে দিন, তারপর না হয় আমি চলে যাব। কিন্তু এই মুহূর্তে এই বিয়েটা হওয়া খুবই জরুরি। দুটো পরিবার কত খুশি আছে। আপনি যদি এটা হতে না দেন তাহলে সবাই অনেক কষ্ট পাবে। আব্বু, তুমি একটু ম্যানেজ করো, টাকা পয়সা দিয়ে হলেও একটু ম্যানেজ করো। ঈশানের কথা শেষ করতে পারল না। আবু ঝড়ের গতিতে ওর দিকে চলে আসলো, তারপর এসেই কষিয়ে একটা থাপ্পড় মারল। ঈশান মাথা নিচু করে ফেলল, আর আব্বু রাগের বশে বলতে আরম্ভ করলো, এতদিন ধরে তোমাকে শিক্ষা দীক্ষা দিয়ে এত টাকা পয়সা তোমার পেছনে খরচ করেছি। তুমি যখন যা চাইছো সেটাই দিয়েছি। আজকে এই দিনটা দেখার জন্য আমার মান সম্মানটা আজকে এতগুলো লোকের সামনে ধুলোর সাথে মিশিয়ে দিলে। আমি ভাবতেই পারছি না তুমি আমার ছেলে, শেষে কিনা তোমার জন্য আমাকে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হলো। আগে জানলে আমি তোমাকে নিজের হাতে পুলিশে দিতাম। ডিআইজি, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। আবুর এরকম কথাতে ঈশান খেয়াল করলো খুশি আগের থেকে আজকে অনেক বেশি খুশি হয়েছে। ওর মুখে একটা হাসি ফুটে উঠেছে, কিন্তু খুশির দিকে কেউ খেয়াল করেনি। সবাই ঈশানের আব্বুর এরকম কাজে হাই উতাস দেখছে। এবার যখনই কনস্টেবল ওকে নিয়ে যেতে নিবে তখন ঈশান খুশিকে আস্তে করে বলল, এবার তো অন্তত খুশি তুমি? ঈশান কী জন্য কথাটা বলল খুশি জানে না, কিন্তু তারপরও ফ্যাল করে ছেলেটার দিকে তাকিয়ে রইল। ঈশানের মুখে একটা মুচকি হাসি। ও বুঝতে পারছে না যে ঈশান এরকম একটা কাজ করার পরে হাসছে কেন। কনস্টেবল ঈশানকে নিয়ে যেতে লাগলো। তখনই ঈশান খুশির দিকে তাকিয়ে রইল। তাহলে কি ঈশান নিজে থেকেই বিয়েটা ভেঙে দিল? খুশি শুধু এটুকুই ভাবতে লাগলো। ঈশানের আব্বু রেগে সেখান থেকে ঈশানকে বারবার নিয়ে যেতে বলল। এই ছিল সেই ঘটনা যার জন্য ঈশান আজকে বিয়েটা করতে পারেনি। ঈশান দাঁড়িয়ে কথাগুলো ডিআইসিকে বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
যে ছেলেটাকে মার্ডার কেসের জন্য ফেঁসে গিয়েছে সেটা তো আপনারা জানেন না, সেটার জন্য একটু দেরি করতে হবে। এবার ঈশান কথাগুলো বলতেই ডিআইসি এসে ওর হাত থেকে হ্যান্ডকাপটা খুলে দিল আর কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, তুমি আমার ছেলের মতো। তোমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি ফেলতে চাইছিলাম না, কিন্তু তোমার এত রিকোয়েস্ট এত করে বলার কারণেই করতে হলো। আমি জানতাম না যে তুমি এতটা কষ্ট পেয়েছো। যাই হোক, তুমি আমার ছেলের মতো। তবে এই রকম একটা পরিস্থিতিতে তুমি তোমার পরিবারকে ফেলতে চাওনি, কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে খুশি দেখতে গিয়ে এরকম একটা কাণ্ড ঘটালো। যাই হোক, ভালো থেকো। আর হ্যাঁ, আমি তোমার আব্বুকে পরবর্তীতে বলে দেব যে তুমি কাজটা করনি, তাতেই ওরা আর তোমার উপর রাগ করে থাকবে না। আঙ্কেল এগুলো বললে আব্বু আরও কষ্ট পাবে। যদি জানতে পারে বিয়েটা আমি নিজে থেকে ভেঙে আসছি আর বিয়েটা ভাঙার জন্য এরকম একটা কাণ্ড করেছি, তাহলে অনেক বেশি কষ্ট পাবে। তাহলে কি সারা জীবন আব্বু আম্মুর কাছে অপরাধী হয়েই থাকবে নাকি? এই রিকোয়েস্টটা আমাকে করো না। আমি অন্তত তোমার এই রিকোয়েস্ট রাখতে পারছি না ঈশান। যদি এতই বলার ইচ্ছা থাকে তাহলে কিছুদিন পরে বলবেন, না হলে আবার সেই জোর করে খুশির সাথে বিয়েটা দেওয়ার চেষ্টা করবে। ভদ্রলোক আলতো করে ঈশানকে এক হাতে পাশ থেকে জড়িয়ে ধরল। ঈশানও চোখ জোড়া মুছে নিল হাতের উল্টো পিঠ দিয়ে। যাকে ভালোবাসলো তাকে আর পাওয়া হলো না। কথাগুলো ভেবেই বুকের ভিতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। যাই হোক, নিজের কষ্ট হলেও আরেকজনকে সুখে তো দেখতে পেরেছে। কথাগুলো ভাবলেই দীর্ঘ নিঃশ্বাসটা আপনা আপনি বেরিয়ে আসলো। ডিআইসি চলে গেল। তারপর আপনারা হয়তো ভাবছেন সেদিন কি হয়েছিল, আর ওই ছেলেটাকে ঈশান মারলো, তাহলে দুদিন পরে মারা গেল কি করে? আসলে মার্ডার কেসটা মিথ্যা ছিল, আর ছেলেটাও মারা যায়নি। আর এত মারপিট হয়নি ওদের মাঝে যে ছেলেটাকে ঈশান মেরে ফেলবে। ঘটনাটা এরকম করেই সাজানো হয়েছিল যাতে বিয়েটা ভেঙে যায়, আর কেসের একটা নাটক সাজানো হয়েছে। এর জন্য আব্বু আম্মু ঈশানকে ভুল বুঝবে, কিন্তু দিন শেষে ঈশান এটুকু পেরেছে, ও যাকে ভালোবাসতো তাকে দূরে সরাতে। নিজেদের কাছে থাকার মানুষের ভালোর কথা ভেবে দূরে সরে আসতে হয়, এটাই হয়তো তার প্রমাণ। দিন শেষে ওর প্রতি সেই মেয়েটার বিরক্তি চলে আসতো। কথাগুলো ভেবে ঈশান মেয়েটাকে দূরে সরিয়ে দিল। ভালো থাকার জন্য হয়তো ভালোবাসার মানুষটাকে প্রয়োজন, কিন্তু দিন শেষে যে আপনাকে চায় না তার কাছে কি করে ভালো থাকতে পারবেন? অন্তত মন থেকে না চাইলে বিয়েটা করে নিত নিজের ইচ্ছেই, সেটাতে ঈশান খুশি থাকতো। কিন্তু যাকে আকাশ পরিমাণ ভালোবাসার পরও সে আপনাকে পাহাড় পরিমাণ অবহেলার অসহ্যকর মনে করবে, তাকে নিয়ে আপনি কি করে ভালো থাকবেন? কথাগুলো ভেবেই ঈশান বিয়েটা ভেঙে দিল। এরপর একটা মাস কেটে গেছে। ঈশান জানে না এর মাঝে খুশির বিয়ে হয়েছে কিনা, তবে ঈশান ওদিনের পর মনে প্রাণে চেয়েছে খুশির সাথে আর কখনো দেখা না হোক। আগে যাকে না দেখলে অস্থির লাগতো, আজকে তার সাথে যেন দেখা না হোক, এই দোয়াটাই করেছে। কথাগুলো ভেবেই নিজে নিজে হাসছিল। এরই মাঝে কেউ একজন এসে কাঁধের উপর হাত রাখলো। ঈশান পিছন ফিরতেই দেখলো আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। এবার ঈশান আব্বুকে দেখে উঠে দাঁড়ানোর সাথে সাথেই আব্বু ওকে দু হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, মাঝে মাঝে ভাবতাম যে তুমি অনেক ছেলে মানুষ, কিন্তু না, এখন দেখছি তুমি অনেক বড় হয়ে গেছো। নিজের সিদ্ধান্ত সব নিজেই নিতে পারো। কাছের মানুষটাকে খুশি দেখতে যে এরকম একটা কাজ করবে আমি ভাবতে পারিনি। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। আমাদের বলতে পারতে, আমরা নিজে থেকে বিয়েটা ভেঙে দিতাম। মেয়েটা তোমাকে পছন্দ করে না, চাই না, সেটা আগে বললেই হতো। তারপরও আমার মান সম্মানটাকে এরকম করে নিচু করার দরকার ছিল না। আব্বু, আমি চেয়েছিলাম বলতে, কিন্তু বলতে পারিনি। ওই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর যখন বিয়েটা দুদিন আগে ওই ছেলেটার সাথে আমার ঝামেলা হলো, ভাবলাম ওকে নিয়ে এরকম একটা অভিনয় করা যাক। তারপর ডিআইজি আঙ্কেলের সাথে কথা বলতে উনি ওই সিদ্ধান্তটা জানালেন। তার উপর বন্ধুরা ছিল, তাই আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। আমাকে মাফ করো আব্বু, আমি তোমার পছন্দের বিয়েটা করতে পারলাম না। এই প্রথমবার তুমি আমার কাছ থেকে কিছু আশা করলেও আর আমি তোমাকে সেটা দিতে পারলাম না। এবার আম্মু ছেলের কাঁধের উপর হাত রাখতেই ঈশান আব্বুকে ছেড়ে দিল। ছেলের চোখের পানি টলমল করছে। আম্মুর চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, মন খারাপ করো না আব্বু। আমরা প্রথমে খুব বেশি রাগ হয়েছিলাম যে তুমি এরকম একটা কাজ করলে।
ভেবেছিলাম তোমার জন্য বিয়েটা ভাঙলো, কিন্তু তুমি যে ইচ্ছা করে বিয়েটা ভেঙেছো। যাই হোক, তুমি আমাদের আগে বললে অন্তত তো তোমার আব্বুকে সবার সামনে অসম্মানিত হতে হতো না। আব্বু, আমাকে মাফ করো। আমার জন্য তোমার সব নষ্ট হয়ে গেল। আমি চাইনি এরকম কিছু করতে, কিন্তু কি করব বলো? যে আমাকে ভালোবাসে না সে আমার কাছে ভালো থাকতে পারবে না, আমাকে নিয়ে ভাবতে পারবে না। তাকে নিয়ে ভালো থাকার চেষ্টা কি করে করতে পারি বলো? আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হলো। আমি মাপ চাইছি আব্বু তোমাদের কাছে। আপনারা হয়তো ভাবছেন সেই একই কাহিনী হলো। ঈশান যদি আব্বুকে বলতো বিয়েটা করবে না, তাহলে সেই একইভাবে তার বন্ধুর সাথে সম্পর্কটা নষ্ট হতো। আর সেদিন যেভাবে বিয়েটা ভাঙলো, তাতে করেও আব্বুর সাথে তার বন্ধুত্বটা নষ্ট হলো। অন্যদিকে খুশি কখনো জানতেও পারবে না ঈশান নিজে থেকেই বিয়েটা ভেঙে দিয়েছে। অবশেষে যে ওকে নিয়ে খুশি থাকতে পারবে না, তাকে নিজে একটু ভাবতেও পারল না। উল্টো বিরক্তির কারণ হলো তাকে অন্তত আর যাই হোক এরকম বিরক্তিতে রাখতে চায়নি ঈশান। ভালোবাসলে সবসময় পেতে হবে তার কোনো মানে নেই। ভালোবাসা মানে পাওয়া নয়, দূর থেকেও ভালোবাসা যায়। ভালোবাসার কষ্টটা অনেক বেশি। যারা বেসেছেন তারা জানেন। অবশ্যই এখানে লাভ ক্ষতির কোনো হিসেব থাকে না। তবে দিন শেষে আপনি জানেন তাকে পাবেন না। সে আপনাকে নিয়ে ভাবা তো দূরে থাক, আপনাকে পছন্দই করে না। ঈশানও তেমনটাই ভেবে নিল। আব্বু আম্মুর সাথে বাসায় ফিরে গেল ছেলেটা। অন্তত আর যাই হোক এই শহরে তো কিছুদিনের জন্য থাকবে না। আব্বু আম্মু ডিআইজি থেকে সব কিছুই শুনেছিল, তাই আব্বু আম্মু ছেলেকে ফিরিয়ে নিতে এসেছে। একমাত্র ছেলে, তাই রাগ করে থাকতে পারেনি। এই গল্পটা এমন করে শেষ করার একমাত্রই কারণ অনেকেই আছেন যারা এরকম করেই ঠিক ভালোবাসেন, কিন্তু দিন শেষে তার ভালোবাসার মানুষটাকে পান না পূর্ণতার। আর গল্পগুলো ভালোবেসে দুইটি মানুষের মিলনের মধ্যে দিয়ে গল্প শেষ করলে আপনারা হয়তো ভুলেই যান পৃথিবীতে এমনও মানুষ আছে যারা নিজেদের ভালোবাসার মানুষটাকে পায় না, তাই এভাবেই শেষ করা। যাই হোক, আমাদের এই গল্পটা শোনার পর হয়তো অনেকেই অনেক বাজে কমেন্ট করবেন, তার জন্য আন্তরিকভাবেই দুঃখিত। নিজ নিজ দায়িত্ব থেকে বাজে কোনো কমেন্ট করবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা একতরফাভাবে ভালোবাসেন তারা অবশ্যই ভালোবাসলে সব সময় পেতে হবে তার কোনো মানে নেই। ভালোবাসার মানুষটা ভালো আছে দেখেও দূরে সরে আসতে হয় মাঝে মাঝে। তেমন করেই না হয় আজকের গল্পটাই শেষ করলাম। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো, ভালো থাকুক এরকম একতরফা ভালোবেসে কষ্টে থাকা মানুষগুলো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।